শুরুটা আমি একটু ভিন্নভাবে করতে চাই তোমাদের সাথে। আজকে সকালে যখন আমি কলেজে ঢুকতেছিলাম একদম শুরুতে, তো প্রথম পাটা রাখার সাথে সাথে আমার মাথায় কি আসছে জানো? আমাদের আগে এ সেকশনের সামনে, আমি হচ্ছে 101 নম্বর রুমে আমাদের এ সেকশন ছিল। এ সেকশনের সামনে যাদের মাথায় বড় বড় চুল থাকতো তাদের নাপিত এসে চুল কেটে দিত। তো আমার প্রথম মাথায় যে চিন্তাটা আসছে যে আমার মেবি আজকে এই ঘটনা ঘটবে। তার চেয়ে বড় কথা, অনলাইনে আমার ফেসবুক পোস্টের নিচে রেশমা ম্যাম একবার কমেন্ট করেছিল, ওকে কলেজে ধরে নিয়ে আনো। তো সেই থেকে ভয়টা আরো বেশি। তো আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। যাই হোক, আমাদের আজকের যে সেমিনারের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা দেয়া, একটা সম্যক ধারণা দেয়া। এই ইউনিভার্সিটি সম্পর্কে সম্যক ধারণা দেয়া এটা কেন জরুরি এবং আমি কেন এখানে আসছি সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি কলেজের সবাইকে, তোমরা যারা যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। তোমরা অনেক মনোযোগ সহকারে এই প্রোগ্রাম হয়তো উপস্থিত হয়েছো এবং সামনে কিছুটা সময় আমাকে দিবা এবং সেই সময়টা হয়তো তোমরা উপভোগ করবা। এবং আমি আমাদের কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। তারা এটা মনে করছে যে আমি তোমাদের সামনে কথা বলার যোগ্য, এটার জন্য মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। শুরুতেই আমি যদি আমার ছোট্ট একটু পরিচয় দিই, আমি তেমন বড় কেউ না। হয়তো তোমাদের ভিতরে কেউ কেউ আমাকে চিনো, কেউ কি আমাকে চিনো অনলাইন থেকে? একটু হাত তুলবা। আচ্ছা, কিছু মানুষজন আমাকে চিনো। ওকে, এটা কি রেডি? সো আমি হচ্ছে মিল্টন খন্দকার, তোমাদের মতোই যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছি। 2019-20 সেশনে আমি এইচএসসি পরীক্ষা দিছি, লাস্ট ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিছে এবং অটো পাসের আগের ব্যাচ। তো এরপরে আমি হচ্ছে বুটেক্সে চান্স পাই, আরো বেশ কয়েকটা জায়গাতে চান্স আসে, বাট সামগ্রিকভাবে আমি ডিসিশন নিই আমি বুটেক্সে পড়াশোনা করব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করব। বুটেক্সে চান্স পাই, তারপরে চান্স পাওয়ার পরেই ফার্স্ট ইয়ারেই আমার মনে হয় যে ঢাকাতে যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। ঢাকাতে এক্সপেন্স অনেক বেশি, কস্ট অনেক বেশি, তো আমার ফ্যামিলি ওটা বেয়ার করতে পারবে না। তো সেই হিসাবে আমি শুরু থেকেই টিচিং প্রফেশনটাকে বেছে নিই, কারণ ক্লাস 6 থেকে আমি তথাকথিত ভালো স্টুডেন্ট, অনেক বেশি পড়াশোনা করতাম, আদেল বলতে পারো। তো তারপরে হচ্ছে যেহেতু লম্বা একটা সময় শুধু পড়াশোনার ভিতরেই থাকছি এবং একটা নলেজ ডেভেলপমেন্ট হয়েছে, ওইটাকে ব্যবহার করে কিভাবে আর্নিং করা যায় সেই হিসাব করে টিউশন প্লাস কোচিংয়ে ক্লাস নেওয়া, এইটাকে অ্যাজ এ প্রফেশন আমি পার্ট টাইম নিয়ে ফেলি আমার লেখাপড়ার পাশাপাশি, ইউনিভার্সিটি লেখাপড়ার পাশাপাশি। সো ফার্স্ট ইয়ারের প্রথম 2-3 মাসের ভিতরে আমি উদ্ভাসে জয়েন করি অ্যাজ এ টিচার। 2 বছর আমি উদ্ভাসে পড়িয়েছি ভার্সিটি ক এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। এরপরে মোটামুটি 2 বছর পরে আমার অফার আসে 10 মিনিট স্কুল থেকে। সো 10 মিনিট স্কুলের পরে আমি জয়েন করি, ওদের ওখানে আমি 1 বছর কাজ করছি। তারপরে আমার অফার আসে হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি থেকে, তোমরা হয়তো অনেকেই চিনবা, মেডিকেল অ্যাডমিশন রিলেটেড প্ল্যাটফর্ম। সো ওদের ওখান থেকে অফার আসার পরে ওদের ওখানে এখন আমি বর্তমানে জয়েন করে কাজ করতেছি। আমি মেইনলি কেমিস্ট্রি পড়াই, পাশাপাশি আরও অন্যান্য অনেকগুলো সেক্টরে কাজ করি। এবং তোমরা হয়তো আমাকে চিনো হচ্ছে অ্যাডমিশন রিলেটেড গাইডলাইন ভিডিওসের জন্য। মার্কেটে অনেকেই আছে যারা অ্যাডমিশন রিলেটেড গাইডলাইন ভিডিওস দেয়, কিন্তু আমি কি করি, আমি খুব পজিটিভ ওয়েতে জিনিসটাকে পোর্ট্রে করার চেষ্টা করি। এই জন্য হয়তো তোমরা অনেকেই চিনো না, কারণ তোমরা নেগেটিভ জিনিস খাও বেশি। তো যারা একটু নেগেটিভ জিনিসটা ছড়ায় বেশি তাদের ভিডিওসগুলো তোমরা বেশি দেখো। তো আমি একটু পজিটিভ ওয়েতে জিনিসটাকে পোর্ট্রে করার চেষ্টা করি, সেই হিসেবে যতটুকু মানুষের ভিতরে পরিচিতি পাওয়া যায় সেই হিসাবে আমার একটু পরিচিতি হয়েছে বিগত 1-1.5 বছরে। সো এটা ছিল হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্তই আমার পরিচয়, লম্বা কিছু না। তো যাই হোক, তোমাদের সাথে এখন আমি কিছু অ্যাডমিশন রিলেটেড কথাবার্তা বলবো। তার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ারলি জানা প্রয়োজন যে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুইটার সাথে অ্যাডমিশনের রিলেশনটা কোথায় আছে, এটা আমাদের ক্লিয়ারলি জানা প্রয়োজন। সো এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাথে যেহেতু অ্যাডমিশনের রিলেশনটা আমরা ব্যাখ্যা করব, আমার একটু জানা প্রয়োজন তোমাদের ভিতরে ফার্স্ট ইয়ার কে কে আসো, কাইন্ডলি যদি একটু হাত তুলতাম। ওয়াও, ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে রক্ত গরম থাকে, তো সবাই ফার্স্ট ইয়ারে জয়েন করবে স্বাভাবিক। ইউনিভার্সিটি সেমিনারগুলোতে সব ফার্স্ট ইয়ার স্টুডেন্টই আসে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পাওয়া যায় না। আর সেকেন্ড ইয়ার কয়জন আসো? ওয়াও, সেকেন্ড ইয়ারও অনেক। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আসছো আজকে সেকেন্ড ইয়ার থেকে কথাবার্তা শুনতে, অসংখ্য ধন্যবাদ। ওকে, এবার আসো আমরা মেইন টপিকে যাব। দেখো,
ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এটা একটা গেম, মাইন্ড গেম। এই মাইন্ড গেমটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি কোনো একটা এক্সাম ক্র্যাক করতে চাও, এক্সামের জন্য পড়াশোনা শুরু করার আগে এক্সাম নিয়ে পড়াশোনা করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, আমি অন্যদের থেকেই শিখছি, ধার করা লাইন, কিন্তু খুবই জরুরি জানা। কোনো একটা এক্সাম নিয়ে তোমার পড়াশোনা মানে টেক্সট বুক পড়াশোনা শুরু করার আগে তোমাকে এক্সাম নিয়ে পড়াশোনা করতে হবে। যে আসলে এক্সামটা কি কি আসবে, কি কি স্ট্র্যাটেজি আছে, কিভাবে ক্র্যাক করা যায়, কতটুকু লাগে, কতটুকু প্রয়োজন, কতটুকু বাদ দিব, কি কি গাইডলাইন্স আমার দরকার, কিভাবে আমি নিজেকে ট্র্যাকে রাখবো। হ্যাঁ, অনেক কিছু আমাদের এখানে জানতে হয়। সো সেই হিসাবে তোমাদেরকে আগে অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটা ধারণা দিব আমি, খসড়া ধারণা। এগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালে বেশি ভালো বোঝা যায়, বাট যতটা পারি আমি তোমাদেরকে ভিজুয়ালি মাথার ভিতরে একটা ভিজুয়ালাইজেশন আনার চেষ্টা করব। তোমাদের ভিতরে অনেকেই মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো, তাই না? হিউজ স্টুডেন্ট পাবো যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো, একটু হাত তুলবা। ওকে, সংখ্যাটা একটু কমই লাগলো। ইঞ্জিনিয়ারিং আর বাকি যারা আছে তোমরা কি স্বপ্ন দেখো না? দেখো, আচ্ছা, ভার্সিটি কম, অন্যান্য ইউনিট যেমন ধরো বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, আচ্ছা যাই হোক। সো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, দেখো আমরা বেসিক্যালি যদি চিন্তা করি, একদম বেসিক চিন্তা করবো, আমার সাথে সাথে একটু চিন্তা করবা। ফার্স্ট ইয়ারে তুমি যখন পড়ো তখন তুমি ফার্স্ট পেপার বই পড়ো, তাই না? ফার্স্ট পেপার বই পড়ো, প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার পড়ো। ফার্স্ট ইয়ারের পাশাপাশি কি সেকেন্ড পেপারও পড়ো? আচ্ছা, হইলো কম্বাইন হইলো। কিছু কিছু কলেজে শুধু ফার্স্ট পেপার পড়ানো হয়, কিছু কিছু কলেজে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার কম্বাইন পড়ানো হয়। সেকেন্ড ইয়ারে তুমি যখন পড়ো, আমি ধরে নিলাম তুমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ছো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ছো। এবার বলো তো, তুমি যখন ফাইনালি এক্সাম দাও, তুমি কি একসাথে সবগুলো সাবজেক্ট দাও? একটা একটা সাবজেক্ট দাও না? একটা একটা সাবজেক্ট দাও, এবং একটা একটা সাবজেক্টে একটা একটা পেপার দাও। তুমি যখন ম্যাথ পরীক্ষা দিবা, তুমি ম্যাথ ফার্স্ট পেপার দিলা, সেকেন্ড পরীক্ষা দিলা, ম্যাথ সেকেন্ড পেপার দিলা, ফিজিক্স ফার্স্ট পেপার দিলা, ফিজিক্স সেকেন্ড পেপার দিলা। প্রত্যেকটা পরীক্ষার আগে তোমার 3 দিন 4 দিন ছুটি থাকে। ওই 3 দিন 4 দিনে তুমি ওই পেপারটা ভালো করে পড়ার সুযোগ পাও, তাই না? কিন্তু যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, তখন তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট, আমি ধরে নিলাম এই 4টা সাবজেক্ট 8টা পেপার একসাথে আসবে। একটা কোশ্চেন পেপারের ভিতরে ভেজাল করে একসাথে দেয়া থাকবে। ইজ ইট ইজি? নো, নট ইজি। ইটস এ গেম, মাইন্ড গেম। তুমি সব পারো, তোমার বেসিক ভালো আছে, বাট তুমি ওই গেমটা বুঝো না। পরীক্ষার হলে যে ট্র্যাপে পড়ে যাবা, তোমার জন্য সাজানো থাকবে ট্র্যাপ, সেই ট্র্যাপে তুমি ফেসে যাবা। প্রথম কথা চিন্তা করো, তোমার মাথার ভিতরে তুমি যখন পড়াশোনা করো, এগুলো মেমোরাইজ কিভাবে হয়? খুবই সিম্পল ওয়ার্ডে বলি। তুমি যখন ফিজিক্স পড়ো, তোমার মাথার ভিতরে কম্পিউটারের মতো একটা ফিজিক্স ফোল্ডার খুলে যায়। ফিজিক্সের ভিতরে এক একটা চ্যাপ্টার, এক একটা ফোল্ডার তৈরি হয়। সেই ফোল্ডারের ভিতরে প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে তুমি মেমোরাইজ করো, তাই না? কেমিস্ট্রি পড়ার সময় কেমিস্ট্রি ঠিক এইভাবেই তোমার মাথার ভিতরে স্টোরেজ হয়, ম্যাথ ঠিক এইভাবেই স্টোরেজ হয়, বায়োলজি এইভাবে স্টোরেজ হয়। এবার দেখো, তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, এতগুলা ফোল্ডার, আলাদা আলাদা লোকেশন, সব জায়গা থেকে ইনফরমেশনগুলো প্রসেস করে ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হচ্ছে। বলো, কঠিন কাজ না? অনেক কঠিন কাজ। উইদাউট ট্রেনিং পসিবল? আমরা একটা আর্মি শাসিত কলেজে পড়ি, আর্মিরা কঠোর ট্রেনিং করে না? ওনারা কি বলেন বলো তো? কঠোর প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, তাই না? এটাই তো বলেন। সো তুমি অ্যাডমিশন টেস্টে প্রশিক্ষণ যদি কঠোর না নাও, নিজেকে যদি ওইভাবে তৈরি না করো, আই ক্যান গ্যারান্টি ইউ তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করবা না। আই ক্যান গ্যারান্টি ইউ তুমি ভালো করবা না, তুমি ট্র্যাপে ফেসে যাবা। এবার একটা সিনারিও তোমাদের সাথে শুরুতেই ব্যাখ্যা করি। দেখো, তুমি যখন ফার্স্ট ইয়ারে আসো, বলো তোমার সিলেবাসের অ্যামাউন্ট অফ সিলেবাস এটা কি চেঞ্জ হয়েছে না একই আছে? একই আছে। চিন্তা করো, ফিজিক্সে যতগুলা টপিক থাকার কথা ছিল, ধরো ফিজিক্সে তোমার ফার্স্ট পেপারে 6টা চ্যাপ্টার আছে। সাপোজ তোমার মেবি শর্ট সিলেবাস 6টা চ্যাপ্টারই থাকার কথা। কয়টা? ও, ফুল সিলেবাস ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার শর্ট। আচ্ছা, আমি সেকেন্ড ইয়ারেরটা হিসাব করলাম, ফার্স্ট ইয়ারেরটা এখনো হিসাব করিনি, সেকেন্ড ইয়ারেরটা হিসাব করলাম। সেকেন্ড ইয়ার যারা আসো তোমরা একটু হিসাব করো, ফার্স্ট ইয়ার এটা মেলানোর চেষ্টা করো। ধরে নাও ফিজিক্সে ফার্স্ট ইয়ারে 6টা চ্যাপ্টার আছে, পার চ্যাপ্টারে তোমার টপিক সংখ্যা হচ্ছে 10টা করে। ধরে নিলাম সবচেয়ে লিমিটেড, কম ধরে নিলাম। তাহলে পার চ্যাপ্টারে যদি 10টা টপিক হয়, 6টা চ্যাপ্টারে 60টা টপিক থাকে। সেকেন্ড পেপারে কয়টা টপিক? 60টা, এভারেজ ধরতেছি। সো 60 120,
যেহেতু আমরা কিছু বাদ দিছি, আমরা ধরে নিলাম এভারেজ আমাদের ফিজিক্সে 150টা টপিক আছে তোমাদের সিলেবাসে। টপিক ওয়াইজ চিন্তা করো, টপিক। এবার 150টা টপিক আমাদের ফিজিক্সে গেল, কেমিস্ট্রিতে কয়টা থাকতে পারে? এভারেজ ধরে নিলে 150 তোমার সিলেবাসে আছে। ম্যাথে এভারেজ ধরে নিলে 150, তাহলে কত গেল? 450 টপিক। এবার তুমি বায়োলজিতে যাবা, বায়োলজিতে টপিক একটু বেশিই থাকে, তাই না? বায়োলজি পেইন দেয় না? অনেক অনেক পেইন দেয় না? দেখো, ইন মাই ইন্টার লাইফ আই হেট বায়োলজি, বাট দেয়ার ইজ এ টুইস্ট। আমি বায়োলজি যতটুকু পারি শিখছি হচ্ছে রেশমা ম্যামের ক্লাস করে। আই ওয়াজ এ বিগ ফ্যান অফ রেশমা ম্যামস ক্লাস। যতটুকু আমি শিখছি, যতটুকু পারি আমি রেশমা ম্যামের ক্লাস করে শিখছি। এবং ম্যাম যেই পরিমাণ অসাধারণ বুঝায়, আই ক্যান গ্যারান্টি ইউ, 8 থেকে এখন যারা বায়োলজি পড়াচ্ছে, ম্যাম যদি 8 থেকে আসে কেউ ধকে টিকবে না। আই ক্যান গ্যারান্টি ইউ। একটা হাততালি হবে ম্যামের জন্য। তো শুধু রেশমা ম্যাম একা ভালো করেন তা না, অন্যান্য টিচাররাও। মোগল স্যারের ক্লাস আমাদের করার অল্প কিছু সুযোগ হয়েছিল, পরেই স্যার হচ্ছে ভাইস প্রিন্সিপাল হয়ে যান, তো পরে আর সুযোগ হননি। পরে অন্যান্য টিচার আসছিলেন, ওনারাও কম ক্লাস নিয়েছেন, কিন্তু আমরা এই সেকশনে ছিলাম। মেইনলি আমাদের দায়িত্ব ছিল হচ্ছে, মানে আমাদের দায়িত্ব নিয়েছিলেন হচ্ছে রেশমা ম্যাম, উনি সবচেয়ে বেশি ক্লাস নিয়েছিলেন। তো আমি যতটুকু শিখছি, এইচএসসিতে যতটুকু ভালো করছি পুরাই ওনার ক্লাস করে। অন্যান্য টিচারদের অনেক কথা আছে, সেগুলো বলবো, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সব কথাবার্তাই হবে। আসলে আমরা অ্যাডমিশন নিয়ে আগে সিনারিওটা বোঝার চেষ্টা করি। আমি একটু অফ টপিকে চলে গেছি। সো অ্যাডমিশন সিনারিওতে আমরা 4টা সাবজেক্টে ধরে নিলাম আমাদের 600 টপিক আছে। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, তুমি একদিনে কয়টা টপিক কভার করতে পারবা? কয়টা? তুমি দেখবা ভালো করে তুমি যদি পড়তে চাও, 2টার উপরে টপিক পড়তে গেলে তোমার কাছে অনেক বেশি টাফ হয়ে যায়, তাই না? একদিনে একটা বুঝলে, একটা যদি তুমি টাইম দাও, একটা টপিকে যদি তুমি ফোকাস করো, ওইটা তুমি একদম A to Z ভালো করে বুঝতে পারো এবং ওই টপিকটার তুমি মাস্টারি করে ফেলতে পারো। কিন্তু যদি একদিনে তুমি 3টা 4টা টপিক দাও, দেখবা কোনোটাই ঠিক করে কভার হয় না। হয় কি? হয় না, কোনোটাই ঠিক করে কভার হয় না। সব তুমি আধা আধা জানো, অল্প অল্প জানো। আর অল্প অল্প যদি তুমি জানো, তার মানে তোমার বেসিক নড়বড়ে, ক্লিয়ার না, তোমার বেসিক ক্লিয়ার না। এবার তুমি চিন্তা করো, তোমার টোটাল অ্যামাউন্ট অফ ডেজ কতগুলো আছে পড়াশোনার জন্য? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায় তোমার কি মনে হয় 365 সামথিং প্লাস তোমার 800 দিন বা 700 সামথিং আছে? নাই, তোমাদের সময় কম, 18 থেকে 19 মাস সময়। 18 থেকে 19 মাস সময়ে দেখা যাবে তুমি 600 থেকে কম দিন সময় পাবা, তাই না? আমরা টোটাল অ্যামাউন্ট অফ টপিক ধরে নিছি 600, আবার ডেজও ধরে নিলাম 600। তাহলে আমি যদি পার ডে মিনিমাম একটা টপিক না পড়ি, তাহলে আমার কি হবে বলো তো? গ্যাপ হবে কি না? গ্যাপ। যখন তোমার গ্যাপ হবে এবং তুমি কন্টিনিউয়াস ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যে অল্প 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 করে বাদ দিতে থাকবা, একটা পর্যায়ে যে তোমার গ্যাপ পাহাড় পরিণত হবে না? অনেক গ্যাপ হয়ে যাবে না? যখন অনেক গ্যাপ হয়ে যাবে, তখন তুমি কি করবা? হতাশায় ভুগবা, তাই না? তোমাদের ভিতরে সেকেন্ড ইয়ারে পড়াশোনা নিয়ে ডিপ্রেশনে আসো কে? একটু হাত তুলো। কেউ না? যে বলছে কেউ না, ওকে একটা নোবেল ছুটে দেয়া হোক। তুমি যদি বুয়েটে চান্স পাও, আমার সাথে দেখা করো, আমি তোমাকে একটা ট্রিক দিব। বা তুমি যদি মেডিকেলে চান্স পাও, ও বলছে, কারণ ও কি বললো আমি বুঝি নাই। আর্টসের? আচ্ছা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে আমি তোমাকে ট্রিট দিব, তুমি আমাকে একটু যোগাযোগ করবা, কেমন? ওকে আতেল? যাই হোক, আমরা ওই বিষয়ে না যাই, ওইসব বিষয়ে না যাই। আমরা যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম, সো ফার্স্ট ইয়ারে আমাদের কিছু কাজ আছে যেগুলা করতে হবে এবং কিছু কাজ আছে যেগুলা বর্জন করতে হবে। সো আমরা অ্যাডমিশন সিনারিও বুঝছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সাথে অ্যাডমিশনের কানেকশন বুঝছি। এখন আমরা ফার্স্ট ইয়ারে যারা আসো তাদের জন্য কিছু কথাবার্তা বলবো, যেগুলা তোমাদের কাছে যদি পেপার পেন থাকে তাহলে নোট নিবা, যদি পেপার পেন না থাকে ফার্দার আমার এই কথাগুলা মনে রাখার চেষ্টা করবা, বা আমি এটা ভিডিও রেকর্ড করতেছি, ভিডিও দেখে একটু নোট নিয়ে নিবা, ঠিক আছে? প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বুক সিলেকশন। ফার্স্ট ইয়ারে এসেই প্রথম মাসে তোমাকে একটা বই সিলেক্ট করতে হবে যেটা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাকেই কভার করবে। আমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জার্নিতে আমি 5 থেকে 6 বার বই চেঞ্জ করছি, অ্যান্ড বিলিভ মি, এটা আমাকে অ্যাডমিশনে সবচেয়ে বেশি ক্ষতি করছে। কারণটা একটু ব্যাখ্যা করে বলি, একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলি। তুমি যখন কোনো কিছু মেমোরাইজ করার ট্রাই করো, তুমি কিভাবে মেমোরাইজ করো? একটা জিনিস অনেকবার পড়ো না, অনেকবার লিখো,
এই অনেকবার পড়া অনেকবার লেখার মাধ্যমে কি তৈরি হয় বলো তো? তোমার মাথার ভিতর একটা ভিজুয়াল মেমোরি তৈরি হয়। তুমি ওই বইয়ের লাইনগুলা বা তোমার নিজের করা নোটের লাইনগুলা মাথার ভিতরে চিন্তা করতে পারো, পিকচারাইজ করতে পারো। ছবি ভাষা না, সেটা তুমি খাতায় লিখতে পারো। পাশাপাশি যারা অনেক বেশি লিখে লিখে পড়াশোনা করে তাদের হাতের একটা মাসাল মেমোরি তৈরি হয়। ওই মাসাল মেমোরি তাদের দেখবা পরীক্ষার হলে বা একা একা ওইটা না দেখে লিখতে গেলে হেল্প করে। দেখবা তোমার মাথায় আধো আধো ভাব চিন্তা আসতেছে কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। হয় এরকম, তুমি ফুল চিন্তা করতে পারতেছো না, তুমি জানো না ফুল কি হবে, বাট তুমি লিখে ফেলছো জিনিসটা। দিস ইজ কল্ড মাসাল মেমোরি। তোমার হাতের একটা মেমোরি তৈরি হয়ে যায়। সো তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো তোমাদের দুইটা জিনিসের দিকে ফোকাস করা লাগবে এখন থেকে। প্রথম কথা হচ্ছে ভিজুয়াল মেমোরি, দ্বিতীয় কথা হচ্ছে মাসাল মেমোরি। সো প্রত্যেকটা জিনিস তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা। আর ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করার জন্য আমাদের ওয়ান বইতে ফোকাস করতে হবে। ওয়ান বই কেন? ধরো তুমি ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি বইয়ের কথাই বলি, হাজারি নাগ স্যারের বই, এরকম বই, তাই না? এরকম মোটা 600 পেজের বই। কবির স্যারের বই, ওটাও 600 পেজের বই। দুইটা রাইটিং ল্যাঙ্গুয়েজ কি সেম? পেজ কি সেম? টপিক যেভাবে ওই পেজের ভিতরে অরিয়েন্ট করা আছে সেটা কি সেম? সেম না। সেম টপিক তুমি একবার হাজারি স্যারের বইতে পড়বা, পরবর্তীতে তুমি কি করবা? কবির স্যারের বইতে যাবা। কবির স্যারের বইতে যখন যাবা তখন দেখবা তোমার হাজারি স্যারের বই আধো আধো তোমার মাথায় আসতেছে, কবির স্যারও আধো আধো মাথায় আসতেছে। পরীক্ষার হলে যখন তুমি যাবা তুমি না কবির স্যার মনে করতে পারবা না হাজারি স্যার মনে করতে পারবা। সো তোমার যদি ভিজুয়াল মেমোরি তৈরি করতে হয় তোমাকে একটা বইতে স্ট্রিক্ট থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। বিলিভ মি, প্রশ্ন ওই একটা বই থেকে আসবে। বইয়ের রাইটিং ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হলেও কন্টেন্ট সেম। আমরা যখন টিচাররা পড়াই, এখন আমিও কিন্তু অ্যাজ এ টিচার, কোচিং এর টিচার হিসেবে পড়াই। সো আমরা যখন টিচাররা পড়াই আমরা কিন্তু বই থেকে কন্টেন্ট কালেক্ট করি, নট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রত্যেকটা টিচারের আলাদা, প্রত্যেকটা বইয়ের আলাদা, তাই না? তাহলে আমরা ওখান থেকে কন্টেন্ট কালেক্ট করি। সো তুমি যদি কন্টেন্টটা ডেভেলপ করতে পারো তাহলে তুমি একটা স্কিল ডেভেলপ করে ফেলবা, তোমার একটা কোয়ালিটি আসবে, সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে তুমি ফাইনালি পারফর্ম করবা। এটা তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তাহলে তোমাকে শুরু থেকেই একটা বইয়ের উপর ফোকাস করতে হবে। যদি কেমিস্ট্রি আমি হাজারি স্যার নেই তাহলে হাজারি, যদি আমি কবির স্যার নেই কবির, আমি যদি ম্যাথের ক্ষেত্রে তোমার অসীম কুমার গুহ নিই অসীম কুমার গুহ, শেষ। এটাই শেষ কথা। কলেজ যদি আমাকে এটা সিলেক্ট করতে বলে আমি যদি ওটা সিলেক্ট করি ওটাই, কারণ বললাম না কন্টেন্ট সেম। বই তুমি যেটাই নাও, মেইন কথা তুমি শিখছো কিনা। ওকে, 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে টিচার সিলেকশন। দেখো এক একজন টিচারের পড়ানো স্টাইল কিন্তু এক এক রকম, তাই না? তো তুমি যখন একজন টিচারের কাছে পড়বা স্বাভাবিকভাবে তুমি 1 মাস গেলেই বুঝতে পারবা যে এই টিচার থেকে আমি কতটা কন্টেন্ট নিতে পারছি, আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, আমি বুঝি কিনা, আমি ক্লাসে কি শুধুই বসে থাকি নাকি স্যার যেটা পড়াচ্ছেন ওইটা আমি বুঝে বাসায় যে আমার নিজের লাইফে ওইটাকে প্রতিফলিত করতে পারি। অর্থাৎ বাসায় যে আমার যেহেতু একদিনে একটা বা দুইটা টপিক পড়ার টার্গেট থাকে, যেটা আমি ক্লাসে পড়ছি ওটা বাসায় যে আমার কতটা কাজে দিচ্ছে। সো তুমি সর্বোচ্চ গেলে 1 থেকে 2 মাস টাইম পাবা টিচার ট্রায়াল দেওয়ার জন্য। টিচার ট্রায়াল মানে কি? আমাদের যেহেতু একই ডিপার্টমেন্টে 4-5জন টিচার থাকে, সো কোন টিচারের কাছে আমি পড়বো, আছে না আমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকজন টিচার আছে না? সো কোন টিচারের কাছে আমি পড়বো, কার সাথে আমার ওই কানেকশনটা বিল্ড আপ হচ্ছে, কে আমাকে ওই গাইড করতে পারবে, এটার জন্য তুমি সর্বোচ্চ গেলে 1 থেকে 2 মাস টাইম পাবা। এই 1 থেকে 2 মাসের ভিতরে তোমাকে একজন মেন্টর খুঁজে বের করতেই হবে। কারণ উইদাউট মেন্টর তুমি যদি আগাও, তুমি যদি বারবার চেঞ্জ করতে থাকো, এক এক টিচারের কাছে এক এক ভাবে পড়তে থাকো। তোমরা অনেকেই কাজ করো। আমি একটু ইতিহাস বলি, আমার 2017-18 ইতিহাস। আমি দেখতাম আমি কখনো বাইরে টিউশন পড়ি নাই, মানে বাইরে কখনো প্রাইভেট পড়ি নাই। আমি কলেজের এক্সট্রা ক্লাস এবং কলেজের ক্লাস করি, যত দূর আসছি এত দূর আসছি। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমার যেই 5 জন ফ্রেন্ড বুয়েটে চান্স পাইছিল, ম্যাক্সিমাম মেডিকেলে চান্স পাইছিল, তারা সবাই আমার সাথে রেগুলারলি আমাদের কলেজে ক্লাস করতো, বাইরে যাইতো কম। বাইরে কারা যাইতো জানো? আমি ম্যাথ পড়তে 10 দিন বাইরে গেছিলাম। আমি নাম না বলি কোথায় পড়তে গেছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো। 10 দিন বাইরে গেছিলাম। এবার ওই 10 দিনে আমি যে দেখছি যে ওই ক্লাসে ম্যাথের বাইরে যারা প্রাইভেট পড়ে ওই ক্লাসে কিছু মানুষ আছে যারা জাজমেন্টাল, যারা ওই ক্লাসে বসে আমাদের কলেজের টিচারকে ক্রিটিসিজম করতেছে। দে আর এখানকার স্টুডেন্ট, তারা এখানকার স্টুডেন্ট, ক্রিটিসিজম করতেছে। সো আমি ওই 10 দিন দেখলাম যে ওখানে তারা ক্রিটিসিজম করতেছে। এবার ওদের ক্রিটিসিজমের ধরন কেমন জানো? অমুক স্যারের কাছে পড়লে তো সিলেবাস শেষ হবে না, অমুক স্যারের কাছে পড়লে তো এটা হবে না, অমুক স্যারের কাছে পড়লে তো এটা হবে না, অমুক তো এভাবে সিলেবাস শেষ করাই দিচ্ছে। তাদের এইটাতে ফোকাস নাই যে তারা শিখতেছে কতটুকু। এবং বিলিভ মি, ওই কয়েকটা ফ্রেন্ড যাদেরকে আমি ওই 10 দিনে আইডেন্টিফাই করছিলাম তারা কোথাও এক্সিস্ট করে না। কোথাও এক্সিস্ট করে না মানে কি?
তুমি ইউনিভার্সিটিতে যখন ঢুকবা, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যখন যাবা, তখন তোমার একটা আইডেন্টিটি তৈরি হবে। এখন তোমার আইডেন্টিটি কলেজ, তুমি এই 2 বছরই কলেজের আইডেন্টিটি ব্যবহার করতে পারবা। এরপরে যখন তুমি কলেজ পাস করে যাবা, কেউ তোমার কলেজের আইডেন্টিটি জিজ্ঞেস করবে না, কেউ না। তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো। তুমি বলতে না পারলে তার মানে ভেবে নিবে তুমি কলেজে, ভালো একটা কলেজে পড়ো, পড়াশোনা করো নাই, ফাঁকিবাজি করছো, উল্টাপাল্টার সঙ্গে মিশছো, কিছু না কিছু উল্টাপাল্টা করছো, যার কারণে তুমি চান্স পাও নাই। তুমি অনেক মেধাবী বলে এত বড় একটা কলেজে আসতে পারছিলা। তো তুমি এত বড় একটা কলেজে এসে চান্স পাও নাই, তার মানে কিছু একটা ঘাবলা তুমি করছো। সো তোমার পরের আইডেন্টিটি যদি ক্রিয়েট না হয়, তাহলে তারা তোমাকে জাজ করবে। সো সেই জাজমেন্ট থেকে বলছি, ওই যে ফ্রেন্ডগুলা যারা এরকম খালি ক্রিটিসিজম করতো, রাদার পড়াশোনায় ফোকাস করতো না, তারা কোথাও এক্সিস্ট করে না, কোথাও না। রুট ভাবে বললাম, বাট এটা বাস্তবতা। সো তোমাদের ভিতরে যাদের কাছে এই ধরনের মানসিকতা আছে, তোমরা এটা থেকে ছেড়ে ফেলে তোমরা যেই টিচারের কাছে সবচেয়ে ভালো বুঝো, তার কাছে তোমার সিলেবাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করবা। কিভাবে? এবার এটাই আসে। দেখো, একজন টিচার সবচেয়ে ভালো বুঝে কোন ওয়েতে কিভাবে প্ল্যানিং করে শেষ পর্যন্ত সিলেবাসটা কভার করা যায়। কলেজের একটা প্ল্যানিং থাকে, টিচারের একটা প্ল্যানিং থাকে, তোমার একটা প্ল্যানিং থাকে। তিনটার অ্যাডজাস্টমেন্ট করবা, করে প্রপার প্ল্যান ওয়াইজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এটা তোমাকে সাজাতে হবে। তুমি যদি এই দুইটা জিনিস সাজাইতে না পারো, তাহলে এর মাঝখানে কখন কয়টা টপিক গ্যাপ হয়ে যাচ্ছে, কি কি তুমি পারতেছো না, এইটা তোমার ট্র্যাকে থাকবে না। এটা যদি তোমার ট্র্যাকে না থাকে, এটা তুমি বুঝতে পারবে কখন জানো? বুঝতে পারবে ঠিক এইচএসসি পরীক্ষার আগে, যে তুমি এতগুলো টপিক পারো না, এতগুলো টপিক পারো, আর এইগুলা দিয়ে তোমার শুধুমাত্র এতটুকু মার্কই আসবে, এর বাইরে তুমি মার্ক পাবা না। যেমন দেখো, টিচার সিলেকশন এবং টিচারের সাথে কানেকশন, কমিউনিকেশন আমার লাইফে কতটা কাজে দেয় আমি তোমাকে বলি। আমি হাফ ইয়ারলিতে ভালো রেজাল্ট করছিলাম, ইয়ার ফাইনালে খারাপ রেজাল্ট করছিলাম। হাফ ইয়ারলিতে A+ আসছিল, ইয়ার ফাইনালে আসে নাই। ইয়ার ফাইনালে যখন A+ আসে নাই, তখন আমার ম্যাথে 50-এ 39 বা 38 মার্ক আসলো। ইসাক স্যার আমার ওইবার খাতা দেখছিলেন, স্যার আমাকে ডেকে বললেন যে মিল্টন, তুমি এত মার্ক পাইছো এবং তোমার এই যে মার্কটা আসছে, এটার কারণ কি জানো? তুমি কিন্তু সব অ্যান্সার করছো, কিন্তু তোমার এই 12 মার্ক কাটছে শুধুমাত্র ক্যালকুলেশন মিস্টেকের জন্য, এবং উনি আমাকে কয়েকটা ক্যালকুলেশন, কি কি টাইপের ক্যালকুলেশন আমি ভুল করছি, সেই ক্যালকুলেশনগুলো দেখাই দিলেন যে দেখো তুমি এই টাইপ ক্যালকুলেশন মিস্টেক করছো। তো স্যার আমাকে ওইভাবে ওই জিনিসটা মেন্টরিং করছিলেন। এখন ওই জিনিসটা আমি ওই সময় তখন তো আমার এত ম্যাচুরিটি ছিল না, ওই সময় আমি এতটা কিন্তু গুরুত্ব দিই নাই। স্যার যে আমাকে বললেন এতটা গুরুত্ব দিই নাই। এবার আমি সেকেন্ড ইয়ারে যে যখন রোলার কোস্টার রাইডের মতো সেই পড়াশোনা দিছি, আমি সব টপিক পড়ছি, সব কিছুতে ফোকাস করছি, সব করছি, কিন্তু প্র্যাকটিস কম করছি, খাতায় লিখে লিখে প্র্যাকটিস কম করছি। অ্যাজ আই এম খাতায় লিখে লিখে প্র্যাকটিস কম করতেছি, আমার ওই জিনিসটা পারফর্ম করার অ্যাবিলিটি কিন্তু তৈরি হচ্ছে না। পরীক্ষার হলে যে আমি সেম কাহিনী করছি, সবগুলা কোশ্চেনে আমি অ্যাটেম্প করে আসছি, অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে আমার ক্যালকুলেশন ভুল। এবার বলি, বুয়েটের রেটেনেও আমার সেম কাহিনী হয়েছে। আমার ফ্রেন্ড রাতুল, ও বুয়েটে 880তম হয়েছিল। আমাদের বেলায় বুয়েটের কোশ্চেন বেশ হার্ড হয়েছিল। ও 32টা কোশ্চেনে অ্যাটেম্প করে 880তম হয়েছিল। আমি 40+ অ্যাটেম্প করে চান্স পাই নাই। তাহলে প্রবলেমটা কোথায়? বুয়েটের একটা বেসিক রুলস আছে, কেউ যদি কোশ্চেনের অ্যান্সার মিলাইতে পারে, 10 মার্কের কোশ্চেনে 10 মার্কই পাবে। কারো যদি অ্যান্সার না মিলে, সে যতই সুন্দর করে লিখে আসুক, পার্শিয়াল মার্ক পাবে 2। তাহলে কি হয়েছে? আমি পারছি, আমি 40টা অ্যাটেম্প করছি, কিন্তু আমার ক্যালকুলেশন মিস্টেক। সো আমি 10 মার্কের কোশ্চেন অ্যাটেম্প করে তো আমার লাভ হচ্ছে না, আমি তো পাচ্ছি না। সো আমার ভুল হয়ে মার্ক কমতে 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 দেখা যাচ্ছে যে কাট মার্কের নিচে চলে আসছে। বুঝতে পারছো জিনিসটা? সো এই যে একটা জিনিস যেটা তোমাকে টিচার ধরাই দিতে পারে, এই জিনিসটা তুমি যদি টিচারের সান্নিধ্যে না থাকো, একা একা পণ্ডিতি করো, তাহলে জীবনও ধরতে পারবা না। বুঝতে পারছো? সো তোমাকে ফার্স্ট ইয়ারে টিচার সিলেকশন করতে হবে। তোমার যেই টিচারের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়, তোমার মনে হয় যে সে আমার সবচেয়ে ভালো মেন্টর, আমাকে কেয়ার করে, তার সাথে থেকে তোমার প্রবলেমগুলো অ্যানালাইসিস করে সামনে আগাইতে থাকো। সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্ট হচ্ছে হ্যান্ড নোট ডেভেলপ করা, ক্লাস নোট বা হ্যান্ড নোট ডেভেলপ করা। তোমার কাছে মনে হইতে পারে আমি ফার্স্ট ইয়ার থেকে হ্যান্ড নোট ডেভেলপ করতে যাচ্ছি, হ্যান্ড নোট নিতে গেলে আমার পড়াশোনার টাইমটা কম হয়, আমি পড়তে পারি না। কিন্তু বিলিভ মি, হ্যান্ড নোট ইজ এ লাইফ সেভিং ম্যাটেরিয়াল। তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষার আগ মোমেন্টে এসে তুমি যদি হ্যান্ড নোট না রাখো, তাহলে তুমি কখনোই রিভিশন কভার করতে পারবে না। তোমার মেইন বই এত ভাস্ট, এত ছড়ানো ছেটানো, এত ম্যাটেরিয়াল আছে যে তুমি ওইটা দেখে কখনোই সবকিছু পড়ে যাইতে পারবে না।
সো তোমাকে আগে থেকে অল্প অল্প করে হ্যান্ড নোট ডেভেলপ করতে হবে, যেটা হবে কম্প্যাক্ট, গোছানো, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু, যেগুলা পরীক্ষায় আসে সেগুলা। এটা কে দিতে পারে তোমাকে? টিচার। টিচার ছাড়া তুমি কখনোই বুঝবা না যে তোমার কতটুকু লাগবে আর কতটুকু তোমাকে বাদ দিতে হবে। টিচাররা ক্লাসে ওগুলাই পড়ায় যেগুলো এসএসসিতে আসে, অ্যাডমিশনে আসে, যেগুলো প্রয়োজন ওইগুলা বই থেকে সিলেকশন করে পড়ায়। সো টিচাররা যখন ক্লাস নিবে তখন ক্লাসের নোটটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, ওইটাকে অ্যাজ এ রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করো, প্রত্যেকটা পরীক্ষাতে তোমাকে সেভ করবে। থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বুঝো? কনসিস্টেন্সি বুঝো? রেগুলারিটি মেইনটেইন করা। তুমি যদি নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমি প্রতিদিন 6 ঘন্টা পড়বো, দ্যাট মিনস তুমি পড়বা 6 ঘন্টা পড়বাই, যে করেই হোক 6 ঘন্টা পড়বা। এবং যদি তুমি একদিন না পড়ো, তোমার ভিতরে একটা গিল্টি ফিলিং আসা চাই যে আজকে আমি 6 ঘন্টা পড়তে পারি নাই, আমার আজকে 2টা টপিক কভার হয় নাই। তার মানে আমি ফাইনালি আমার যে টোটাল সিলেবাসের অ্যামাউন্ট ছিল 600 টপিক, ওখান থেকে 2টা টপিক আজকে আমার কমে নাই। সো ফাইনালি যে আমি কোথাও না কোথাও বিপদে পড়বো। পিছে যারা আছে ওদের মেবি কোনো ইউনিভার্সিটি লাগবে না, তাই না? তোমাদের ইউনিভার্সিটি লাগবে না, তাই না? আমাদের রিসেন্টলি বুটেক্সের সাথে পাশে একটা ইনস্টিটিউট আছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল, বুঝছো? তো যখনই ঝামেলা হয়েছে, বুটেক্সের পোলাপান ওদেরকে একটা ওয়ার্ড দিয়ে সম্বোধন করছে, কি জানো? টোকাই। এবার কেন আমরা তাদেরকে টোকাই বললাম বলো তো? ওগুলা কিন্তু এসএসসি লেভেলের আগে বকে যাওয়া পোলাপান, ওরা এসএসসিতে ভালো করে নাই, কোথাও চান্স পায় নাই। বাবা মা চিন্তা করছে যে এই যেহেতু এসএসসিতে ভালো করে না, এসএসসিতেও কোথাও ভালো করবে না, এর অকারণে ভালো কলেজে ভর্তি করায় লাভ নাই, এর চেয়ে কারিগরিতে ঢোকাই দিই, ওখানে সে যাক, ওখানে যে কিছু একটা শিখুক যেটা সে তার জীবনে কাজে লাগাইতে পারে। সে হইতে পারে ইলেকট্রিক্যাল শিখে মোবাইল মেকানিক, হইতে পারে তোমার সিএসসিতে পড়াশোনা করে গান লোড দেয়, হইতেই পারে নাকি, বা ফটোকপি করে প্রিন্ট দেয়। সো ব্যাপারটা বুঝবা যে তুমি যদি তোমার লাইফে ফোকাস না হও, তাহলে তোমার বাবা মা তোমাকে কি ডিসিশন নিবে? টোকাইদের ভিতরে পাঠাই দিবে না? সো এখন তুমি কলেজে আসছো মানে তুমি ভালো ছিল, এখন কলেজে এসে তুমি যদি তোমার এই সামনে যে গোলটা আছে সেই জায়গাতে ফোকাস না হও, পরবর্তীতে ইউনিভার্সিটিতে তোমার বাবা মা তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে? ডিপেন্ড করতেছে। টাকা থাকলেও অনেক ক্ষেত্রে পড়ায় না, টোকাইদের ভিতরে যাওয়া লাগতে পারে। পিছনে যারা আসো, টোকাই না হয়ে একটু ফোকাস করো, বুঝছো? টোকাই হওয়া যাবে না। ওকে, এবার আমরা পয়েন্টে আসি, কনসিস্টেন্সি। সাইলেন্ট, এবার সবাই টোকাই হয়ে যাও না, বুঝছো? সাইলেন্ট। কনসিস্টেন্সি ব্যাপারটা আসি। কনসিস্টেন্সি ব্যাপারটা হচ্ছে একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা, রিপিটেডলি একই কাজ বারবার করা। তুমি যদি, আমি আগে বলতেছিলাম, যদি প্রতিদিন 4 ঘন্টা পড়ার টার্গেট নাও, এই 4 ঘন্টা তুমি পড়বাই, এটা তোমার কাছে একদম প্রতিজ্ঞার মতো থাকবে, প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। এই জিনিসটা তোমাকে ফার্স্ট ইয়ার থেকে মেনটেন করতে হবে। ফার্স্ট ইয়ার থেকে তোমাকে নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে। এইটা তোমাকে অল্প 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 করে বিশাল পাহাড় সমতুল্য সিলেবাস এটা কমাই দিবে, কমাইতে 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 ফাইনালি যখন তুমি পরীক্ষার আগে যাবা, দেখবা তোমার সব কিছু গোছাই গেছে, তুমি অলরেডি অনেক কিছু পারো। সো এর চেয়ে বেশি ডিপে আমরা কনসিস্টেন্সি নিয়ে না যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। সেকেন্ড পয়েন্টে আসো, সেটা হচ্ছে ডিপ ফোকাস। ডিপ ফোকাস ফার্স্ট ইয়ারে দরকার, ডিপ ফোকাস দরকার। ডিপ ফোকাস মানে হচ্ছে, দেখবা তোমার একটা ফ্রেন্ড, ধরে নিলাম রহিম, আর তুমি হচ্ছে করিম। তুমি একদিন পড়তে বসে 10 ঘন্টা পড়ো, তোমার বন্ধু রহিম মাত্র 4 ঘন্টা পড়ে, কিন্তু ওই প্রতিদিন মানে প্রতি উইকলিতে তোমার মক টেস্টে সবচেয়ে ভালো রেজাল্ট করে, হয় না? এবং তুমি ওরে গালি দাও, তাই না? ও ট্যালেন্টেড না, ও জাস্ট ভালো স্টুডেন্ট হওয়ার টেকনিক জানে, তুমি জানো না। তুমি না টেকনিক জেনে একদম শুধুমাত্র পড়াশোনা করার জন্য করো, টেবিলে বসে কখনোই ডিপ ফোকাস করতে পারো না। ডিপ ফোকাস ব্যাপারটা হচ্ছে, একটা লাইন মনে রাখবা, ওয়ান থিং অ্যাট এ টাইম। ওয়ান থিং অ্যাট এ টাইম মানে হচ্ছে, তুমি যখন পড়তে বসবা তখন তোমার পড়ার টেবিলটাকে ক্লিন রাখবা, ক্লিন রেখে বইয়ের যেই টপিকটাতে তুমি বর্তমানে ফোকাস করতেছো, তুমি ওই জিনিসটাই পড়বা। বাকি তোমার কলেজে কি হয়েছে, কোন ফ্রেন্ড কি করলো, কার সাথে কার কি হয়ে গেল, এগুলাতে ফোকাস করা যাবে না। কালকে আমি কি খেলবো, কোথায় যেয়ে কি করব, এইগুলাতে চিন্তা করা যাবে না। যদি এই সব থটস গুলা পড়তে বসে তোমার মাথার ভিতরে আসে, তার মানে তুমি রং ডিরেকশনে আসো ভাই। তুমি পড়াশোনার টেবিলে বসে আসো, বাট পড়াশোনা হচ্ছে না। এই যে পড়াশোনা হচ্ছে না, এটা তোমাকে পরবর্তীতে প্রচুর ভোগান্তি দিবে। কি ভোগান্তি দিবে? ওই যে লম্বা সিলেবাস,
ওই সিলেবাসটা শেষ হবে না। তোমার মনে হবে সিলেবাস শেষ হয়ে গেছে, পরীক্ষার আগে যেয়ে দেখবা তুমি পারো না, পরীক্ষার হলে যেয়ে দেখবা ক্যালকুলেশন মিস্টেক হয়। তোমার মনে হয় তুমি পারো, তুমি এমসিকিউ ঠিক জায়গায় আসো, কিন্তু প্রত্যেকবার ভুল হয়। তোমার কাছে মনে হয় পরিচিত জিনিসটা, কারণ তুমি একবার দেখছো, পড়ছো না, বাসায় বসে বসে পড়ছো না, পড়ছো একবার দেখছো, বাট তুমি যেহেতু ডিপ ফোকাস করো নাই, তুমি যখনই পরীক্ষার হলে যে দেখবা তোমার 4টা অপশনই মনে হবে কারেক্ট আনসার, ওর ভিতর থেকে প্রবাবল সবচেয়ে কারেক্টটা তুমি দাগাবা, বাট ওটাই ভুল, কারণ তুমি 100% অ্যাকুরেট না। সো এই জায়গাতে তোমার প্রবলেম হইতেছে ডিপ ফোকাস। তুমি যখন পড়তে বসো তখন তোমার ডিপ ফোকাস নাই। ডিপ ফোকাস তুমি যদি দিতে পারো, অর্থাৎ ওয়ান থিং অ্যাট এ টাইম তুমি যদি পড়াশোনা করতে পারো, তাহলে আরেকটা ফেসিলিটিস আছে, সেটা হচ্ছে তোমার পড়ার টাইম কমে যায়, তুমি অনেক কম সময় অনেক কোয়ালিটিফুল পড়াশোনা করতে পারো। সো এই জিনিসটাতে ফোকাস করো। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার হয়েছে? সো আমরা কি দেখলাম? কনসিস্টেন্সি দেখলাম, সেকেন্ড থিং দেখলাম হচ্ছে হ্যান্ড নোট, তারপরে দেখলাম কি ডিপ ফোকাস। ওকে, আরো অনেকগুলো পয়েন্ট বলছি, সব ভুলে গেছি আমি, আবার যেটা বলে ফেলি সেটা ভুলে যাই, বুঝছো? সাজিয়ে রাখছিলাম মাথার ভিতরে কি কি বলবো, অলরেডি যা যা বলে ফেলছি ভুলে গেছি। সো ফার্স্ট ইয়ারে এসে এই জিনিসপত্রগুলা তোমাকে মেনটেন করা লাগবে ফার্স্ট ইয়ারে। সো এইগুলো তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে তোমার ফার্স্ট ইয়ার আস্তে 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 গুছিয়ে যাবে। এবার তোমাকে ইফেক্টিভ স্টাডি টেকনিকও শিখতে হবে ভালো স্টুডেন্ট যদি হইতে হয়। আমরা সবাই এখানে ভালো, কিন্তু আমরা কেউ ফার্স্ট হই কেউ লাস্ট হই, কারণ হচ্ছে আমাদের স্টাডি টেকনিকগুলা ইফেক্টিভ নাই। কয়েকটা ইফেক্টিভ স্টাডি টেকনিক সম্পর্কে তোমাদের ধারণা দিই। প্রোমোডোরো টেকনিক, নাম শুনছো কেউ? নাম শুনছো? এটাকে বলে হচ্ছে প্রোমোডোরো টেকনিক, অথবা বলে হচ্ছে 50-10 রুল। অর্থাৎ তুমি টানা ব্রেনের উপর ডিপ ফোকাস করে 50 মিনিট প্রেসার দিলা, 50 মিনিট মাথার ভিতর যা যা ঢোকানো ঢোকাইলা, এরপরে তুমি যদি 10 মিনিট ব্রেক না দাও, তোমার ব্রেন এরপরে আস্তে আস্তে এফিসিয়েন্সি হারাবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি শুরু থেকে এরকম হাই এফিসিয়েন্সি কার্ভে যাচ্ছিলা, সো যত তুমি সময় ক্ষেপণ হবে তত তোমার ব্রেনের এফিসিয়েন্সি কমতে থাকবে, কমতে 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 একদম নিচের এফিসিয়েন্সিতে চলে আসবে। যখন নিচের এফিসিয়েন্সিতে আসবে, এই মোমেন্টে তুমি যদি 10 মিনিটের ব্রেক না দাও, তুমি টাইম বাড়াইতে থাকবা, টাইম যাবে, পড়তে থাকবে, কিন্তু এফিসিয়েন্সি কিন্তু কম, অনেক কম। ফলে তোমার মনে হবে তুমি পড়তেছো, কিন্তু পড়াশোনা আগাচ্ছে কম। সো ওই মোমেন্টে যে তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে, 10 মিনিট একটা ব্রেক দিতে হবে। এবার আমরা কি করি, এই 10 মিনিটের ব্রেক কি করি জানো? ফেসবুকিং, তাই না? তারপরে কি করি, একটু যে যাই একটু টেলিভিশন দেখে আসি, একটু ইউটিউবে যে তোমার হচ্ছে গান শুনে আসি, বা এমন কিছু করি যেটা আমাদের ব্রেনকে রিল্যাক্স না করে আরেকটু বেশি এনগেজ করে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ফেসবুকে ঢুকলাম, রিলস দেখা শুরু করলাম, 10 মিনিট ব্রেক দিতে যে 1 ঘন্টা হয়ে গেছে, তাই না? আর টিকটকে ঢুকলে তো কথাই নেই, একদম পুরো বস্তি কন্টেন্ট বেরোইতে দেয় না, তাই তো? সো এই যে ব্যাপারগুলো ঘটে, এই জায়গাতে আবার তোমাকে হইতে হবে স্ট্রিক্ট কোন সেন্সে বলতেছি দেখো, অ্যাজ এ সিম্পল সেন্স, তুমি 10 মিনিট ব্রেক নিবা মানে 100% ব্রেক। কথা বুঝতে পারছো? পিছে বুঝতে পারছো কথা? 10 মিনিট ব্রেক মানে 100% ব্রেক। ওই 10 মিনিটে তুমি কি করবা? তোমার ফ্রেন্ড যদি থাকে, মেসে যদি থাকো, ফ্রেন্ডদের সাথে একটু হেলদি ডিসকাশন করবা, পড়াশোনা রিলেটেড ডিসকাশন, নর্মাল ডিসকাশন, হেলদি ডিসকাশন, আনহেলদি না। মেসে থাকলে যারা রুমমেট হয় তাদের সাথে ম্যাক্সিমাম আনহেলদি ডিসকাশন হয়, এবং এটা তোমাকে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট করায়। আই নো আমি জানি তোমরা সবাই এগুলো করো। সো এই জায়গাতে তোমাকে আসতে হবে ওই 10 মিনিট ব্রেকে হেলদি ডিসকাশনে। পাশাপাশি তুমি করতে পারো কি, মেডিটেশন করতে পারো, ডিপ ফোকাসের অন্যান্য যে সমস্ত টেকনিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো। বুঝতে পারছো আমার কথা? তোমাদের কি বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে আমি শেষ করে দিব, হ্যাঁ না? যাদের প্রয়োজন তারা তো ঠিকঠাকই আছো, যাদের অপ্রয়োজন মনে হচ্ছে, ভাই বিশ্বাস করো, তুমি আজকে আমাকে 1 ঘন্টা টাইম দাও, এই কথাগুলো আমি যেগুলো তোমাকে বলতেছি এগুলো তোমাকে কেউ বলেনি। আই ক্যান গ্যারান্টি ইউ, আমিও ঠেকে ঠেকে শিখছি। পড়াইতে পড়াইতে যখন আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার মনে হয়েছে এই কথাগুলো বলা উচিত, এবং এইগুলা ইউটিউবে বলা শুরু করছি বলে আমি কিন্তু পপুলার হয়েছি। মানুষ আমাকে যতটুকু চিনে, যেটা আমি আমার ঠেকে ঠেকে শেখা, এগুলো আমি ইউটিউবে বলা শুরু করছি, তাই মানুষ আমাকে চিনে। তোমরা যে কজন হাত তুলছিলে আমাকে আগে থেকে চিনো, আমাকে কেন চিনো? তুমি আমার এই ভিডিওগুলোই দেখছো, তাই না? ছোট ছোট ভিডিও দেখছো, এখন আমি সবগুলা একসাথে তোমাদের বলতেছি, ছোট ছোট ভিডিও দেখতেছো। সো এটা হচ্ছে তোমার পরবর্তী। আমি তোমাদের সাথে এগুলো বলতে যে ট্র্যাক হারাই ফেলতেছি বারবার। তো যাই হোক, পরবর্তীতে আসি। আমাদের ইফেক্টিভ স্টাডি টেকনিকের এই জায়গাতে কি শিখলাম? আমরা প্রোমোডোরো টেকনিক শিখলাম। এটা আমরা মাস্ট অ্যাপ্লাই করব, 50-10 রুল, যেটা আমরা ইফেক্টিভ ওয়েতে অ্যাপ্লাই করব। এছাড়া আরো বেশ কিছু টেকনিক আছে, কয়েকটা নোট করে আনছিলাম, তোমাদেরকে এইভাবে গাইড করতে যাই আমি হারাই ফেলছি মাথা থেকে, যখন মনে পড়ে তখন বলবো। এবার আসো সেকেন্ড ইয়ারে আমরা ঠিক কি কি করতে পারি।
দেখো সেকেন্ড ইয়ারে যারা আসো, সেকেন্ড ইয়ার হচ্ছে তোমার লাইফের সবচেয়ে ফাস্ট পেসের টাইম। তুমি তোমার লাইফে অন্য কোনো জায়গায় এত দ্রুত সময় যাবে এটা তুমি ফিল করবা না, যেটা তুমি সেকেন্ড ইয়ারে ফিল করবা। সেকেন্ড ইয়ারের টাইম একদম লাফায় 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 যায়, সিলেবাস অনেক বড়, অনেক কিছু বাকি থাকে, টাইম যায় খুব দ্রুত। এবং আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড ইয়ারে যে আমাদের ফার্স্ট ইয়ারের জিনিসপত্র রিভিশন দিতে হয়। সো তার মানে সেকেন্ড ইয়ারে যদি আমি ফার্স্ট ইয়ারের পেসেই পড়াশোনা করি তাহলে জীবনেও আমি ফাইনাল গন্তব্যে পৌঁছাইতে পারবো না, আমার গ্যাপ আরো বাড়তে থাকবে। তাহলে সেকেন্ড ইয়ারে যে আমাদের পেস বাড়াইতে হবে। পেস বাড়ানো বলতে কি বোঝাচ্ছি, ফার্স্ট ইয়ারে যদি আমি রেগুলারলি 4 ঘন্টা কনসিস্টেন্সি পড়াশোনা করি, সেকেন্ড ইয়ারে যে আমাদের এটাকে বাড়ায় 8 ঘন্টা করতে হবে, 6 ঘন্টা হলে 9 ঘন্টা করতে হবে। অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা স্টাডি টাইম, রেগুলারলি নিয়মিত স্টাডি টাইম আমাদের সেকেন্ড ইয়ারে যে বাড়াতে হবে। এবার এই স্টাডি টাইম বলতে আমি কি বুঝাচ্ছি তোমাদের, একদম প্রপারলি বুঝবা। ক্লাস করা কিন্তু না, তুমি অনলাইন ক্লাসে বসে থেকে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতেছো, ভিডিও ক্লাস করতেছো, বিলিভ মি এই ক্লাস জীবনেও তোমাকে পারফর্ম করবে না। তুমি তখনই পারফর্ম করতে পারবা যখন তুমি নিজে একা একা বসে বসে পড়বা, একা একা প্র্যাকটিস করবা। সো স্টাডি টাইম বলতে বুঝাচ্ছি 8 ঘন্টা টাইম, পড়াশোনার টাইম বলতে বুঝাচ্ছি 8 ঘন্টা টেবিলে বসে নিজে তুমি পড়াশোনা করো। এইটা যদি তুমি করতে পারো তাহলে সেকেন্ড ইয়ারের পেস তুমি ধরতে পারবা, তাছাড়া তুমি সেকেন্ড ইয়ারের পেস ধরতে পারবা না। সেকেন্ড ইয়ারে যে দ্বিতীয় ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে, আমি প্রথমেই বলছিলাম যে কোন একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য পরীক্ষা সম্পর্কে আগে পড়াশোনা করতে হয়। সো যেহেতু আমি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় এইচএসসি পরীক্ষা ক্র্যাক করতে চাচ্ছি, এই সময় আমি অ্যাডমিশন নিয়ে একটা ওয়ার্ডও চিন্তা করবো না, শুধুমাত্র আমি এইচএসসিতে ফোকাস করবো। এবার বলবো ভাইয়া কেন, আমার তো এখন বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে, না হলে আমি কিভাবে বুয়েটের চান্স পাবো? যারা চান্স পায়, যারা টপ করে, ওরা তো ফার্স্ট ইয়ার থেকেই করে। দেখো তোমার একটা ম্যাচুরিটি আসা দরকার আছে, তুমি একটা টপিকের বেসিকই বুঝো না, তুমি বুয়েটের অ্যাডভান্স কোশ্চেন কিভাবে সলভ করবা? তুমি বেসিক যদি না বুঝো, অ্যাডভান্স কোশ্চেনে যাও, এটা তোমাকে কনফিডেন্স ডাউন করে দিবে, কখনোই বাড়াই দিবে না। সো প্রত্যেকটা জিনিসের একটা টাইম লাইন আছে। তুমি সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের টাইমটা যদি প্রপারলি কাজে লাগাইতে পারো, তাহলে অ্যাডমিশনের আগে যে 4 থেকে 5 মাস সময় পাবা, এই জায়গাতে তোমার ম্যাচুরিটি গ্রোথ হবে। এই ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে ওই 4 থেকে 5 মাস তোমার অ্যাডভান্স প্রবলেম সলভিং এর জন্য এনাফ। সো এই জায়গাতে তোমার ফুল ফোকাস থাকবে ম্যাচুরিটি গ্রো করা। ম্যাচুরিটি মানে কি? প্রত্যেকটা টপিকের উপর ডিপ আন্ডারস্ট্যান্ডিং। ডিপ আন্ডারস্ট্যান্ডিং কিভাবে আসবে? তুমি যখন এই সেকেন্ড ইয়ারে পড়তেছো, তখন তুমি এইচএসসির কোশ্চেন অ্যানালাইসিস করবা, কোন কোন টপিক থেকে সিকিউ আসে, কোন কোন টপিক থেকে এমসিকিউ আসে, এমসিকিউ কোনগুলাই রিপিট হচ্ছে, সিকিউ কোনগুলাই রিপিট হচ্ছে, এটা অ্যানালাইসিস করে সেকেন্ড ইয়ারে উঠে পর্যাপ্ত পরিমাণ 5 থেকে 6 মাস টানা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করবা। একটা সিকিউ এমসিকিউ বাদ দিবা না। এবার এই জায়গাতে একটা আশার বাণী বলি, বুয়েট ব্যতিক্রম, বুয়েট বাদে বাকি ম্যাক্সিমাম জায়গাতে 70% কোশ্চেন, মোটামুটি 65 থেকে 70% কোশ্চেন এইচএসসি সিলেবাস থেকে হুবহু আসে। সো তোমার যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট থাকে, ভালো করো, তুমি ধরেই নাও তুমি চান্স পেয়ে গেছো। বুয়েটে না হলেও অন্য যে কোনো জায়গায় হয়ে যাবে। বুয়েটের জন্য ডেফিনেটলি অ্যাডভান্স পড়া লাগে, ঠিক আছে? এবার দেখো, তুমি জানো মেডিকেলের যেই কোশ্চেন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির জন্য যে মেইন বই আছে না, মেইন বইয়ের শেষে যে এমসিকিউ আছে না, মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলা মেডিকেলে হুবহুব তুলে দেয়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হুবহুব তুলে দেয়। তুমি ভাই মেইন বইয়ের এমসিকিউতে ফোকাসই করো না, কারণ তোমার বুয়েটের কোশ্চেন সলভ করা লাগবে, তোমার অ্যাডমিশনের কোশ্চেন সলভ করা লাগবে। এদিকে মেইন বইয়ের কোশ্চেন তোমার অ্যাডমিশনে হুবহুব তুলে দিছে, তুমি ওটাই পারো না। তাহলে তুমি যদি ফার্স্ট ইয়ারে এইচএসসিতে ভালো করার জন্য মেইন বইয়ের এমসিকিউ গুলা, বোর্ডে আসা এমসিকিউ গুলা, বেসিক টপিক, এক্সারসাইজের ম্যাথ, এক্সাম্পলের ম্যাথ, এগুলা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তুমি অলরেডি 60 থেকে 70% অ্যাডমিশনের সিলেবাস কভার করে ফেলছো। বাকি 30% তুমি অ্যাডমিশন টাইমে করতে পারবা। তাহলে তোমার বেসিক সিলেবাসে আগে ফোকাস করা লাগবে। সেই বেসিক সিলেবাসটা কি, যেটা এতক্ষণ বললাম। তো সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় তুমি ফুললি ফোকাস করবা এইচএসসির, তোমার বোর্ড এক্সামে এইচএসসির মার্ক ভালো তোলার জন্য। এবার আসো এইচএসসির মার্কের উপর আমাদের অ্যাডমিশনের ইফেক্ট কতটুকু। বুয়েট, সিকের ওয়েট মানে রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইইউটি, প্রত্যেকটা জায়গায় সিট লিমিটেড। তারা যে পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার তাদের ক্যাপাসিটি লিমিটেড। সো তারা তোমাদের 1 লাখ শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দিবে না। তারা দিবে কত? কেউ দিবে 10,000, কেউ দিবে 12,000, কেউ দিবে 15,000, কেউ দিবে 18,000। সো তুমি যদি এইচএসসিতে খারাপ রেজাল্ট করো, তুমি প্রথমেই ভর্তি পরীক্ষায় বসা থেকে ছিটকে গেলা। বুঝতে পারছো? আমাদের বুটেক্সে
22-23 সেশনে 6000 শিক্ষার্থীকে বসতেছিল ভর্তি পরীক্ষায়, ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার জন্য। তাদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 6000। সো সেইবার 94% যাদের মার্ক ছিল তারা ভর্তি পরীক্ষায় বসতে পারছে, 94 এবং অ্যাবভ 94। তাহলে বুঝতে পারছো, একটা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা যে কোনো ডিসিশন নিতে পারে। সো তুমি যদি এইচএসসিতে পর্যাপ্ত পরিমাণ মার্ক না তুলো, তোমার অ্যাডমিশন হয়ে যাবে পুরো গ্যাম্বল টাইপ। তুমি কোথায় পরীক্ষা দিতে পারবা, কোথায় পারবা না, এটার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সো এই নিয়ন্ত্রণটা আনার জন্য প্রথমে তোমার যেটা প্রয়োজন, এইচএসসিতে ফোকাস করা, পর্যাপ্ত পরিমাণে মার্ক তোলা, যাতে তুমি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বসতে পারো। পাশাপাশি তুমি মেডিকেলে যখন ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেলে যেহেতু তোমার এইচএসসির জিপিএর উপরে একটা মার্ক ডিস্ট্রিবিউশন আছে, বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে মার্ক ডিস্ট্রিবিউশন আছে। সো ওই জায়গাতে তুমি যেন ফুল মার্কটা পাও, তোমার জন্য কোনো কাট মার্ক না যায়, মানে কেটে না যায় টোটাল মার্কে। তাহলে এইচএসসিতে আমাদের ফোকাস করতে হবে। আমার কথা তো ক্লিয়ার? সেকেন্ড ইয়ারে যে ডিপ্রেশন এবং ডিস্ট্রাকশন, দুইটা ওয়ার্ড, দুইটাই ডি দিয়ে শুরু হয়, সবচেয়ে বড় রোগ ডিপ্রেশন এবং ডিস্ট্রাকশন। ডিপ্রেশন কি? ডিপ্রেশন হচ্ছে তোমার সিলেবাস যেহেতু শেষ হয় নাই, তুমি একটা লুপে ফেসে যাবা। তুমি প্রতিদিন পড়তে বসবা, পড়তে বসে তোমার মনে হবে আমি এই টপিক পড়তেছি, আমার আরো 10টা ইম্পর্টেন্ট টপিক তো বাদ আছে, আমি ওইটা একটু যাই, ওইটা একটু যাই, ওইটা একটু যাই। দেখবা 10 ঘন্টা টেবিলে বসে আসো, কোনো টপিকে ঠিক করতে পারো, করে পড়তে পারো নাই, কারণ যেটাই পড়তে যাও ওটাই কঠিন লাগে, যেটাই পড়তে যাও ওটাই তুমি শেষ করতে পারো না। 10 ঘন্টা পরে দেখা যায় যে কোনো টপিকই তুমি শেষ করো নাই। হয় কিনা এরকম? সেকেন্ড ইয়ারে যারা আসো হয়? যদি এরকম ঘটে তাহলে এই জায়গাতে এখনই তোমাকে সাবধান হইতে হবে। দেখো, তুমি যদি অলরেডি গ্যাপ করে ফেলো, তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি কামব্যাক করার চেষ্টা করো, প্রত্যেকটা টপিকের উপর ফোকাস করে তোমাকে এখন কোয়ান্টিটির দিকে ফোকাস না করে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। কোয়ালিটি মানে কি? ধরো 600 টপিকের ভিতর তোমার হাতে যা টাইম আছে, তুমি 350টা কভার করতে পারবা। সো এই যে 350টা তুমি কভার করতে পারবা, এই টার্গেট নিয়ে তোমাকে আগাতে হবে। এই টার্গেট নিয়ে আগাইতে আগাইতে তুমি টানা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যখন পড়াশোনা করবা, ডিপ ফোকাস, কনসিস্টেন্সি এগুলো মেনটেন করে পড়াশোনা করতে করতে তোমার ব্রেইনের ক্যাপাসিটি আস্তে আস্তে বেড়ে যাবে। দেখবা তুমি একদিনে 3টা থেকে 4টা টপিক পড়াশোনা করার জায়গায় এখন 5টা থেকে 6টা কভার করতে পারতেছো। সো তুমি যদি একবার ওই মোশনে ধরতে পারো, এটা অনেকটা ট্রেনের মতো। প্রথমে আমাদের ভরবেগ অনেক কম থাকে, তাই না? মানে হচ্ছে বেগ অনেক কম থাকে, বাট আস্তে 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 যখন মোশনে চলে যায় তখন কিন্তু ওটা অনেক হাই স্পিডে চলতে পারে। সো ট্রেনের মতো তুমি যদি প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করো, আস্তে 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 তোমার যদি ওই ইমপ্রুভমেন্টটা হয়, ফাইনালি যে দেখবা তুমি যে মোশনটা পাইছো, তুমি একদম 600 কভার করতে না পারলেও অ্যাটলিস্ট 500 পেরে গেছো। আর যদি 500 পারো, তোমার চান্স পাওয়ার জন্য এটা মোর দেন এনাফ। ঠিক আছে? সো যারা এই ডিপ্রেশনে পড়ছো, তোমাদের জন্য আশার বাণী হচ্ছে তোমাকে এই জায়গা থেকে কামব্যাক করতে হবে, লজিক্যালি কামব্যাক করতে হবে, অ্যানালাইসিস করে কামব্যাক করতে হবে। কোনো রকম ডিপ্রেশনের সাইকেলে পড়া যাবে না। 2 নাম্বার হচ্ছে ডিস্ট্রাকশন। সেকেন্ড ইয়ারে এসে ডিপ্রেশন এবং ডিস্ট্রাকশন এটা একটা লুপের মতো পরিণত হয়। কিভাবে তোমাকে বোঝাই? তুমি ফার্স্ট ইয়ারে যখন এই কলেজে আসছিলা, তখন তোমার ভিতরে ড্রিম ছিল তুমি ঢাকা মেডিকেলে পড়বা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি বুয়েটে পড়বা। ফার্স্ট ইয়ার পার হয়ে যাওয়ার পরে তুমি বুঝছো তুমি অনেক গ্যাপ করে ফেলছো, অনেক ফাঁকিবাজি করছো, এখন আর তোমার দ্বারা সম্ভব না। সো তোমার যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল এগুলো স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলো তোমার আস্তে আস্তে ডিজায়ারে পরিণত হয়েছিল, বাট তুমি কাজ করো নাই। এখন তোমার মনে হইতেছে তা আমি তো চান্স পাবো না, আমার দ্বারা তো হবে না, আমার দ্বারা যদি না হয় তাহলে আমি তো ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখন যেতে পারবো না, না যেতে পারলে আমার তো এই স্বপ্ন ফিল আপ হবে না। সো প্রথমে তুমি ডিজায়ার তৈরি করছিলে নিজের মনের ভিতর, এখন ওই ডিজায়ারটাই যেহেতু তুমি সফল করতে পারবা না মনে হচ্ছে, ওটা তোমার ফেয়ারে পরিণত হয়ে গেছে এবং তুমি লুপে ফেসে গেছো। দেখবা তুমি সারাদিন খালি এই চিন্তা করতে থাকো যে আচ্ছা এটা করলে এটা হইতো, অতীতে এই ভুল করছি, এখন আমার এই কন্ডিশন, লুপের ভিতরে চিন্তা করতেছো। বাট এখন তোমার অ্যাকচুয়ালি যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে পড়াশোনা, সেই জায়গাতে তোমার আর ফোকাস নাই। ফুল ফোকাস কোথায়? ওই জায়গায়। সো সবসময় আমাদের ফাইনাল রেজাল্টের দিকে ফোকাস না করে প্রসেসের দিকে আসতে হবে। তুমি চান্স পাবা কি পাবা না, অ্যাডমিশনে ভালো করবা কি করবা না, এইচএসসিতে কি হবে, এটা পরের কথা, রেজাল্টের পরে বোঝা যাবে। ওই রেজাল্ট নিয়ে তুমি যদি এখনই চিন্তা করো এবং ওইগুলা নিয়ে তুমি ডিজায়ার এবং ফেয়ারের লুপে ফেসে যাও, সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে, এই মোমেন্টে তোমার যে প্রসেসটা আছে, প্রতিদিনের পড়াশোনাটা প্রতিদিন করা, এই জায়গা থেকে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবা। সো এই ডিস্ট্রাকশন, এইটার ফলে ফাইনালি তোমার রেজাল্ট খারাপ হবে। সো ফোকাস করো প্রসেসে, প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকটা দিন ঠিক করো, সমস্ত ডিস্ট্রাকশনগুলা নিজের জীবন থেকে দূর করার চেষ্টা করো। এবার আসি কি কি টাইপের ডিস্ট্রাকশন আসে। সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, নাম্বার 1 ডিস্ট্রাকশন। চ্যাটিং করতে ভালো লাগে, সারাদিন গ্রুপে এই মামা কি অবস্থা, ভালো আছিস,
কালকে চল বেড়াইতে যাই, হয় না এগুলা? হয়। সো সারাদিন গ্রুপে চ্যাট করা, এই বয়সে একটু এদিক সেদিকে উল্টা পাল্টা দিকে মনোযোগ আসে, তাই না? তো এইগুলার দিকেও মনোযোগ একদমই না, একদম তোমাকে ইন ডিটেলস বলতে পারতেছি না, বাট এইটুকু বলি যে প্রত্যেকটা জিনিসের একটা প্রপার টাইম থাকে। তুমি যদি টাইম লাইনের আগে কোনো কিছু করো সেটা হচ্ছে ইম্যাচিউর। সো কোনো কিছু ইম্যাচিউর হইলে সেটা কখনোই টাইম মতো পাকে না, ওটা কিন্তু আগে পৌঁছে যায়, মাথায় রাখবা। সো তুমি যদি এখন টাইম লাইনের আগে কোনো কিছু ইম্যাচিউর কোনো কিছু করার চেষ্টা করো, তাহলে ওইটা তোমার লাইফে কখনোই ভালো কিছু দিবে না। আমি তোমাকে আমার 10 জন ফ্রেন্ডের কাহিনী বলতে পারি যারা আমার থেকে বেশি ট্যালেন্টেড ছিল, যারা বুয়েটে টপ করার কথা ছিল কিন্তু ঝরে গেছে এই কারণে। তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের ব্যাকগ্রাউন্ড আরো ভালো ছিল, তাদের এইচএসসির আগে এসএসসি, পিএসসি, জেএসসি এগুলার যেই ট্র্যাক খুবই হাই ছিল, 95% মার্ক নিয়ে ক্যান্টনমেন্ট কলেজে আসছিল, সব ঝরে গেছে। অনেকগুলা ফ্রেন্ডের কাহিনী দিতে পারবো। আমার মেসেরই একজনই হয়েছিল 6 মাসের মাথায় সুইসাইডাল ডিসিশন নিয়েছিল, হাত টাট কেটে অবস্থা খারাপ, দাউদে পড়তো, দাউদ পাবলিকে। পরে ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে গেছে, টিসি দিয়ে এখান থেকে নিয়ে চলে গেছিল। সো এই যে জিনিসপত্রগুলা এগুলো হচ্ছে ইমপ্রপার টাইমে হচ্ছে। সো এইগুলা থেকে তোমাকে পর্যাপ্ত পরিমাণ সেলফ কন্ট্রোল ডেভেলপ করতে হবে। এটা এখন তোমার লাইফের জন্য একটা ডিস্ট্রাকশন। সো এইটা যতটা সম্ভব মেনটেন করে ট্র্যাকে থাকো। এবার আসো, তুমি সেকেন্ড ইয়ার কভার করে ফেলছো, টেস্টের জন্য প্রপার পড়াশোনা হয়েছে, তোমার ম্যাটেরিয়াল ডেভেলপ হয়েছে, এইচএসসিতে ভালো রেজাল্ট করছো, প্রপার মার্ক পাইছো, সামনে এবার তোমার ডিসিশন নিতে হবে অ্যাডমিশনে তুমি কি করবা, তাই তো? অ্যাডমিশনে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম জিনিস, তুমি অ্যাডমিশনের টাইম পাবা সবচেয়ে কম, 4 থেকে 5 মাস। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেলে যারা পড়ে তারা 3.5 মাস সময় পায়। তো এই যে কম সময়, এই কম সময়ের ভিতর তোমার যে পড়াশোনা, এইটাকে যদি প্রপারলি করতে হয় তাহলে এখানে 10 দিন ব্রেক দেওয়ারও সময় নেই। যেদিন তোমার এইচএসসি শেষ তার 2 থেকে 3 দিনের ভিতরে তোমাকে অ্যাক্টিভ হয়ে পড়াশোনায় ফিরতে হবে। এবার তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কোচিং কোথায় করবা, তুমি বাইরে যাবা নাকি তোমার শহরেই থাকবা। যদি তুমি বাইরে যাওয়ার ডিসিশন নাও তাহলে তোমাকে আগে এটা চিন্তা করতে হবে যে আমি কি ইংলিশে একটা কথা বলে যে আমি কি মামাস বয়, মানে মায়ের ছেলে, মানে ওই যে হয় না কিছু নাদুস নুদুস টাইপ থাকে, হয় না, থাকে না এরকম, যারা বাইরে যে অ্যাডজাস্ট করতে পারে না। তুমি কি ওই রকম টাইপ কেউ, নাকি তুমি স্ট্রং, তুমি যে কোনো জায়গায় যে অ্যাডজাস্ট করতে পারবা? বিলিভ মি, তুমি যদি ঢাকা শহরে যাও এবং কোনো মেসে উঠো অ্যাডমিশনের সময়, তুমি যে অসুস্থ হবাই, তোমার ডেঙ্গু হইতে পারে, তোমার পানিবাহিত রোগ হইতে পারে, তোমার বিভিন্ন টাইপের প্রবলেম হইতে পারে। তো তোমাকে আগে ডিসিশন নিতে হবে আমি আমার অ্যাডমিশন টেস্টের যে জার্নিটা এটা এখান থেকে যে করতে চাচ্ছি, আমি কি এগুলো ফেস করতে পারবো? যদি তুমি ফেস করতে পারো তাহলে তুমি ওখানে যাও, না হলে তুমি প্রপার ডিসিশনটা আগে নাও যে তুমি কোথায় কোচিং করবা। একটা সময় ছিল যখন ঢাকা ছাড়া আমাদের অপশন ছিল না, এখন কিন্তু তুমি অনলাইনে, যেহেতু টোটাল কোচিংগুলো এখন অনলাইনে অনেক ভালো সার্ভিস দিয়েছে, সো বাসায় বসে যশোরে বসেই তোমার এগুলা করার সুযোগ আছে, কোচিং করার, কম্প্যাক্ট ওইতে পড়াশোনাগুলো গুছিয়ে নেওয়ার, অনলাইনে ক্লাস করার, এবং এখানেই ওদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হওয়ার, দিয়ে প্রপারলি এক্সাম দেওয়ার, এগুলা সুযোগ আছে। সো তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি এই জায়গায় থাকবো না ঢাকায় যাব। ঢাকা যদি আমার নিড হয় তাহলে কোনোভাবেই ওই জায়গাতে যে আমি যেন অসুস্থ না হই এটা তোমাকে মেকশিওর করতে হবে, কারণ তুমি যদি 10টা দিনও সিটকে যাও তুমি এই ট্র্যাক থেকে অনেক পিছিয়ে যাবা, বুঝতে পারছো? ওকে, অ্যাডমিশনে যে আগে তোমাকে চান্স নিশ্চিত করতে হবে, তারপরে তোমাকে টপ র্যাঙ্কে যেতে হবে। এই তোমরা কি অ্যাডমিশন রিলেটেড কথা শুনতে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না? যদি ইন্টারেস্টেড না হও তাহলে আমি বলবো না, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, ইটস ওকে, নো প্রবলেম। তোমরা আগে বলো শুনতে ইন্টারেস্টেড কিনা। শিওর, হাত তোলো কারা কারা ইন্টারেস্টেড। ওকে, ম্যাক্সিমাম পাইছি, হাত নাও। ওকে, এবার আসো, একদম অ্যাডমিশনের টু দ্য পয়েন্টে থাকি, বেশি কথা বলবো না, দ্রুত শেষ করবো। জাস্ট অ্যাডমিশনের টু দ্য পয়েন্টে কিছু কথা যেগুলো একদম নেসেসারি। আগে তোমাকে চান্স নিশ্চিত করতে হবে, তারপরে তোমাকে র্যাঙ্কের কথা চিন্তা করতে হবে। প্রথমে যদি তুমি র্যাঙ্কের কথা চিন্তা করো তাহলে তুমি বেছে বেছে সবচেয়ে কঠিন প্রশ্নগুলাই ধরবা, আর কঠিন প্রশ্নগুলো ধরার এই চক্করে পড়ে তুমি সবচেয়ে সহজ প্রশ্নগুলো প্র্যাকটিস করবে না। আর সহজ প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে দেখা যাবে যে পরীক্ষা হলে যে কঠিন 2-1টা পাইছো, সহজ 10টা-15টা পাইছো, সবগুলা ভুল হয়ে গেছে। সো কি করতে হবে? প্রথমত আমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে শিখতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখতে হবে কোন 50% টপিক থেকে 60% কোশ্চেন হয়।
ওই 60% আমাকে চান্স নিশ্চিত করাবে। তো আমার যদি 600 টপিক থাকে, তার ভিতর থেকে 250 থেকে 300 টপিক আমার চান্স পাওয়ার জন্য এনাফ। জাস্ট 250 থেকে 300 টপিক। ওই 250 থেকে 300 টপিক তুমি একা একা জীবনেও অ্যানালাইসিস করে খুঁজে পাবা না। তোমাকে কলেজের টিচাররা তোমাকে এই জায়গাতে হেল্প করতে পারে, 2 নম্বর হচ্ছে কোচিং এর টিচাররা তোমাকে এই জায়গাতে হেল্প করতে পারে। এই দুইটা জায়গা তুমি যদি নিশ্চিত করো, আর তুমি যদি একা একা ওইটা অ্যানালাইসিস করা শুরু করো, তাহলে দেখবা একটা পর্যায়ে যে ওই অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে তুমি 600 থেকে 300 আলাদা করতে পারতেছো, 600 থেকে 250 আলাদা করতে পারতেছো। ঠিক আছে? এই টোকাইদের কিন্তু আরেকটা জিনিস থাকে, কি জানো? ধৈর্য কম থাকে, দ্রুত রেগে যায় আর অন্যের উপর অ্যাটাক করে। পিছনে যারা আছে তোমাদের ধৈর্য কম। আমি তো তোমাদের টোকাই বলিনি, আমি বলছি তোমাদের ধৈর্য কম। তোমরা এত অধৈর্য হচ্ছ কেন? এবং দেখো ক্লাসে যারা পিছে বসে ওরা কিন্তু ইচ্ছা করে পিছে বসে। ওরা জানে আমার ধৈর্য কম, আমার ফাঁকিবাজি করা লাগবে, আমার হচ্ছে যে ফোন চালানো লাগবে, আমি পিছে যেই বলবো। তো তোমরা যারা পিছে বসছো, তোমরা কি ইচ্ছা করে বসছো না জায়গা পাও নাই তাই বসছো? জায়গা পাও নাই? কারা কারা জায়গা পাও নাই হাত তুলো তো। আচ্ছা, তাহলে তোমরা এই কয়টা টোকাই না, তোমরা মাইন্ড করো না, আমি এমনি মজা করার জন্য বলতেছি। মাঝে মাঝে একটু ফান এলিমেন্ট না হলে দেখা যায় যে আসলেই খারাপ লাগে। ঠিক আছে? তো জাস্ট উদাহরণ দিয়ে বললাম, যাই হোক বাদ দাও। সো যেটা বলতেছিলাম, সাইলেন্ট, সবাই সাইলেন্ট। আর আমাকে 10টা মিনিট দাও, 10টা মিনিট আমি শেষ করে দিব। সো এই যে 50% কোশ্চেন থেকে 50% টপিক থেকে 60% কোশ্চেন হয়, এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার পরে সেকেন্ড স্টেপে যে তোমাকে বাকি যেই টপিকগুলো আছে সেই টপিকের উপর আস্তে আস্তে ফোকাস করতে হবে। অ্যাডমিশনে যে তুমি যখন ক্লাস করবা, অ্যাডমিশনের টিচারদের ক্লাস করবা, অ্যাডমিশনের টিচারদের ক্লাস হয় কম্প্যাক্ট ক্লাস। 3 ঘন্টার ভিতরে তোমাকে টোটাল একটা চ্যাপ্টার পড়িয়ে দিবে, যেটা তুমি কি 1 মাসে শেষ করছিলা, 3 ঘন্টায় পড়াই দিবে। ওই যে 3 ঘন্টা কিন্তু রিভিউ ক্লাস, একদম এক্সাক্ট যতটুকু দরকার অতটুকুই ওখানে পড়ানো হবে। ওই ক্লাসটা করতে হবে তোমার নোট। এতদিন এইচএসসিতে যে নোটটা করছিলা আর এখন অ্যাডমিশনে যে নোটটা করছিলা, এই দুইটা নোটই তোমাকে কাজে দিবে। এইচএসসির নোটটা তোমার বেসিক ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটার জন্য, আর অ্যাডমিশনের আগে এই অ্যাডমিশন ক্লাসের যে নোট তুমি করবা, এইটা হচ্ছে পরীক্ষার আগে যখন তুমি বিভিন্ন শহরে যে পরীক্ষা দিবা তার আগের দিন তুমি কখনোই গাদা গাদা বই ক্যারি করতে পারবা না। তোমার জাস্ট 2 থেকে 3টা খাতা ক্যারি করতে হবে। ধরো আজকে তোমার হচ্ছে রাজশাহীতে পরীক্ষা আছে, 2 দিন পরে ঢাকাতে পরীক্ষা আছে, তারপরের দিন চিটাগংয়ে পরীক্ষা আছে। সো তুমি রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগং যাচ্ছ, এর মাঝখানে তুমি অন্য কোথাও যাওয়ার সুযোগ পাও নাই। একটা ব্যাগ গুছাই নিয়ে বের হইছো, ওই একটা ব্যাগ তোমাকে ক্যারি করে নিয়ে যাইতে হচ্ছে। সো এই ব্যাগের ভিতরে তুমি যদি 8টা-10টা বই নাও, এটা কি ফিজিবল হবে তোমার জন্য? হবে না। তাহলে ওই ব্যাগের ভিতর থাকবে আমার 2-3টা খাতা। ওই খাতাগুলা কোন খাতা? কোচিংয়ে ভাইয়ারা যা যা পড়াইছে এবং আমার কাছে অ্যানালাইসিস করে যা যা ইম্পর্টেন্ট মনে হয়েছে, এইগুলো আমি ওই খাতাতে নোট করে রাখবো। আমি যখন বাসায় পড়বো, আমি যখন মেসে বসে পড়াশোনা করব, তখন আমি ডিটেল ম্যাটেরিয়াল পড়বো, ডিটেল সবকিছু রিভিশন দিব। কিন্তু যখন আমি পরীক্ষার হলে যাচ্ছি, তার আগ মোমেন্টে যখন আমার রিভিশন দেওয়া দরকার, তখন আমার ওই কম্প্যাক্ট 2-3টা খাতা, এটা আমার জন্য লাইফ সেভিং। ওই মোমেন্টে আমার ফোকাসটা ঠিক রাখার জন্য, ওভার থিঙ্কিং না করার জন্য, অনেক কিছু মেনটেন করার জন্য ওই একটা খাতা তোমাকে ট্র্যাকে রাখবে, ওই 2টা খাতা তোমাকে ট্র্যাকে রাখবে। সো অ্যাডমিশনের সময় এই খাতাটা মেনটেন করতে হবে। অনেক ক্ষেত্রে তোমরা যেটা করো, আমিও করছি, মনে হয় যে অনেক বেশি পড়বো, অনেক বেশি পড়তে গেলে আমাকে নোট করা যাবে না। বাট এটাও কিন্তু মাথায় রাখতে হবে, তুমি যদি ওই নোটটা একবার করে ফেলো, ওইটা তোমার নিজের হাতের লেখা। আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি মনে কি থাকে জানো? নিজের হাতের লেখা। দেখবা তোমার হাতের লেখা যত জঘন্যই হোক না কেন, তুমি একমাত্র মানুষ যে একদম ফুললি বুঝো, 100% পড়ে মানুষকে শোনাইতে পারবা। সো তোমার হাতের লেখা তোমার মাস্ট মনে থাকবে। সো ওই জন্য ওই হ্যান্ড নোটটা তোমার ভিজুয়াল মেমোরি হিসেবে অনেক কাজ দিবে। এবার আসো, আমরা লাস্টের দিকে চলে আসছি। লাস্টে এসে আমরা আরেকটা ব্যাপার আলোচনা করব, সেটা হচ্ছে তোমার এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট। প্রত্যেকটা এক্সাম হল অ্যাডমিশন টেস্টে এক একটা ফাঁদ, প্রত্যেকটা এক্সাম হল এক একটা ফাঁদ, এক একটা এক্সাম হলের কোশ্চেন প্যাটার্ন এক এক রকম। গতকালকেই আমি যশোরে একটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে দেখা করছি। ও মেডিকেলের প্রিপারেশন নিছিল, কিন্তু চান্স হয়নি। পরে ও ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স হয়নি। তারপরে ওর হচ্ছে জিএসটিতে চান্স হয়েছে, বাট ও একটা ভুল ডিসিশন নিছে, ও সাবজেক্ট আসে নাই। এবার ও পরিপূর্ণভাবে ডিপ্রেশনে চলে গেছে। সো ওর সাথে আমি কথা বলে কালকে রাতে আমি ওকে কাউন্সিলিং করছি। ওর প্রবলেমটা কি হয়েছে তোমাকে আমি বলি। ও
ও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিছে। ও যখন ছোট ছিল তখন ওর আম্মু মারা যায় এবং ভুল চিকিৎসায় মারা যায়। তোর ছোটবেলা থেকে টার্গেট আমি ডাক্তার হব। সো ডাক্তার ব্যাপারটা ওর একটা সফট কর্নার। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের হলে যখন ও গেছে তখন ওখানে ও দাগাইছে সামহাও কিছু একটার কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ওর লাখে লাগে নাই। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে কয়টা অ্যাডমিশন টেস্ট আছে একমাত্র মেডিকেল এমন জায়গা যেটা হচ্ছে অনেকটা লাক। তুমি যত এফোর্ট দাও, তোমার যদি ওই দিন পরীক্ষার হলে লাক কাজ না করে, তোমার যদি মাথা ঠিক না থাকে, তাহলে তুমি ওই পরীক্ষার হলে যে দাগা বা ভুলভাল কিছু একটা উল্টাপাল্টা হবে, তুমি চান্স পাও না। বাকিগুলাতে তোমার যে ক্যাপাবিলিটি তৈরি হয় না, ওই ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার যে পজিশন ওটা আপ ডাউন করে। ধরো তুমি ক্যাপাবিলিটি তৈরি করছো, তোমার পজিশন হচ্ছে সারা বাংলাদেশে 2000 আসবে। তুমি খেয়াল করে দেখবা, তুমি রুয়েটে দিলেও তোমার 1800 আসে, কুয়েটে দিলে 2200 আসে, বুয়েটে দিলে ওরকম 2500 আসে, ওই রেঞ্জেই থাকে। একটা ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার পারফরমেন্স হয়। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যা কিছু ঘটে যেতে পারে। তোর মেডিকেল অ্যাডমিশন টেস্টে হয় নাই, না হওয়ার পরে ও যেটা করছে, ও পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে। ঢাকা ইউনিভার্সিটিতে ওর টোটাল মিলে মার্ক আসছে 56। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের জন্য আমরা একটু 2 মিনিট ব্রেক নিই। শেষ হয়ে গেছে আজান, তো আমরা একদম শেষের দিকে আছি। তোমাদের সাথে যে গল্পটা বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে ফাঁদটা বোঝা জরুরি। এবং এখন যেটা বলবো এটার জন্য তুমি প্রস্তুত না, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনো। সো ওর টোটাল মার্ক আসছে 56। ওর ফ্রেন্ড, ওর নাম ছিল হচ্ছে হাসিব, ওর ঢাকা ইউনিভার্সিটিতে মার্ক আসছে 54। ওর 54 মার্কে পজিশন আসছে হচ্ছে 3500। সে ম্যাথ সাবজেক্ট পাইছে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে, ও সে ম্যাথে পড়তেছে। এ 56 পেয়েও চান্স পায়নি, 56 পেয়েও চান্স পায়নি। কেন বলো তো? কারণ হচ্ছে এর রিটেনে মার্ক আসছে 10, এমসিকিউতে মার্ক অনেক হাই। যেহেতু মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, এমসিকিউতে অনেক প্রিপেয়ার্ড, রিটেনে প্রিপেয়ার্ড না। রিটেনে মার্ক আসছে 10, 12তে পাস, রিটেনে ফেল। বুঝতে পারছো? জাস্ট 2টা মার্ক রিটেনে শর্ট। তার মানে এই জায়গায় একটা বড় ফাঁদ আছে। ফাঁদটা কি? পরীক্ষার হলে যখন তোমাকে কোশ্চেন পেপার দিবে, এমসিকিউ রিটেন একসাথে দিবে। তোমার হচ্ছে ওএমআর শিট এবং ওই যে কোশ্চেন পেপার, ওর ভিতরে রিটেনের জন্য লেখার জায়গা থাকবে, দুইটাই নিয়ে নিবে। সো ওই টাইমের ভিতর কতক্ষণ তুমি এমসিকিউতে ব্যবহার করবা, কতক্ষণ তুমি রিটেনে ব্যবহার করবা, এটা কিন্তু টিচার তোমাকে বলে দিবে না। কোচিং এর সময় নিয়মিত তোমাকে প্র্যাকটিস করে 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 ওই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট তুমি করতে পারো, তাহলে ওই পরীক্ষার হলে তোমার মাইন্ডসেট অটোমেটিক ওই টাইমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তুমি ওইটা অটোমেটিক মেনটেন করতে পারবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ঘটবে, তোমাকে কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিতে দিবে না, আর যেই জায়গায় তোমার সিট পড়ছে, হতাশার কারণ হচ্ছে ওই জায়গাতে ঘড়ি নাই। কারণ হইতে পারে ওটা ঢাকা কলেজ। বুঝতে পারছো? এবার বললো ঢাকা কলেজে ঘড়ি কেন নাই? ওরা 2 দিন পর পর মারামারি করে, তাই না? ঘড়ি নাই থাকতে পারে পরীক্ষার হলে। তো যদি ধরো পরীক্ষার হলে ঘড়ি না থাকে, তোমার হাতেও ঘড়ি নাই, তুমি কিভাবে টাইম ট্র্যাক করবা? টিচার একজন ধরো উদাসীন টিচার পড়ছে, সে টাইমও বলে দিচ্ছে না, তাহলে ওই দিনের পরীক্ষার হলে তোমার সাথে যদি জানতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, এই জন্য তোমাকে আগে থেকে প্র্যাকটিস করে 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 টাইমের প্রতি প্রিপেয়ার্ড হইতে হবে। ওই টাইমটা তোমার মাথায় সেট হয়ে যাবে, রিটেন এমসিকিউ টাইম ডিস্ট্রিবিউশন তোমার জন্য প্রপারলি হয়। এবার শুধু কি রিটেন এবং এমসিকিউতে পাস, নাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথও আলাদা আলাদাভাবে আমাকে একটা নির্দিষ্ট মার্ক পেতে হয়? তুমি ধরো কেমিস্ট্রিতে একদম 10-এ 10 পাইছো বা 12-এ 12 পাইছো, ম্যাথে পাইছো 2, ম্যাথ রিলেটেড সাবজেক্ট তোমার আসবে না। তোমার চান্স হবে, পজিশন আসবে, ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ রিলেটেড যত সাবজেক্ট সব তোমার জন্য ব্লক। এবার দেখা যাবে অনেক ক্ষেত্রে তোমার চান্স হয়েছে কিন্তু ভালো সাবজেক্ট আসছে না, চান্স হয়েছে যেই সাবজেক্ট আসতেছে ওটা তোমার জন্য পড়ার জন্য উপযোগী না। তাহলে এই যে ফাঁদগুলো, এগুলোর সাথে আগে থেকে প্রিপেয়ার হওয়া লাগবে না? একটা ইউনিভার্সিটির কথা বললাম, ঢাকা ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন ইচ অ্যান্ড এভরি জায়গাতে এক একটা ফাঁদ আছে। এই ফাঁদগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য অনেক আগে থেকে বাসায় বসে বসে তোমাকে এক্সাম দেওয়া প্র্যাকটিস করতে হবে, অথবা কোথাও কোনো কোচিংয়ের সাথে মডেল টেস্ট দিতে হবে। সো আশা করি আমার এই টোটাল লেকচারে তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটা রাফ ধারণা পাইছো। অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বললে আমি আরও 1 ঘন্টা কথা বলতে পারবো, বাট তোমাদের ধৈর্যের পরীক্ষা নিব না, আমরা শেষ করব। তার আগে আমি আমার জার্নিটা একটু 2 মিনিটে বলতে চাই। তোমরা যদি লং শুনতে চাও পরে বলবো। আমি যখন তোমার হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করতে আসি, আমি গ্রাম থেকে আসছি। আমার বাসা থেকে জাস্ট 10 মিনিট দূরে হচ্ছে বর্ডার, 10 মিনিট দূরে। এবং
বাংলাদেশের একদম শেষ সীমান্তে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাতে আমার বাসা। সো মহেশপুরের একদম শেষ কর্নারে আমার বাসা। সো আমার বাসা থেকে যে রাস্তাটা আছে সামনে দিয়ে, ওই রাস্তা দিয়ে গেলেই তুমি দেখতে পাবা, বর্ডার লাইট দেখতে পাবা। আমার বাবা হচ্ছে দর্জি। আমার বড় ভাই যে, উনি লেখাপড়া করতে করতে সামহাও কিছু সমস্যার কারণে এই বয়সে যেটা হয়, ওই সমস্যার কারণে লেখাপড়া করতে পারেনি। ইন্টারমিডিয়েট পড়তে থাকা অবস্থায় উনি হচ্ছে তোমার ছিটকে গেছে। তো আমার বড় ভাই আমার চেয়ে বেশি মেধাবী। শোনা যাচ্ছে? চার শেষ তো আচ্ছা, এটা 2 মিনিটে শেষ করবো, খুব বেশি নিব না। সো ও হচ্ছে আমার চেয়ে বেশি মেধাবী। এখন ও যখন ছিটকে পড়ছে, আমার আব্বুর একমাত্র ভরসা হচ্ছে আমি। তো আমার আব্বু চিন্তা করছে যে ওকে সরকারি কলেজে ভর্তি করার কারণে ও যেহেতু পড়াশোনাটা কন্টিনিউ করতে পারলো না, নষ্ট হয়ে গেল, আমাকে আর এই টাইপের কোনো জায়গায় দিবে না। তো আমি এসএসসিতে আমার ওই এলাকা থেকে উইদাউট এনি প্রপার টিচার একা রিডিং পড়ে পড়ে পিএসসি, জেএসসি, এসএসসি 3 জায়গাতে টপ রেজাল্ট করছি। পিএসসিতে আমার আই গেস পজিশন ছিল হচ্ছে থানাতে 3rd, জেএসসিতে ছিল 2nd এবং এসএসসিতে ছিল 1st থানাতে। এবার একা রিডিং পড়ে ওই জায়গা থেকে আমি উঠে এই জায়গাতে আসি। তো আমার আব্বু যখন আমাকে এখানে ভর্তি করলো, এই জায়গাতে আসার পরে আব্বু কিন্তু আমার আব্বু কিন্তু দর্জি, খুব রিস্ক নিয়ে আমাকে এখানে ভর্তি করছে। কারণ এটা হচ্ছে কিন্তু মোটামুটি একটা বেশ কস্টলি কলেজ, ভালোই কস্ট যায়, এবং এখানকার যে কোয়ালিটি সেই হিসাবে যে কস্টটা যায় জাস্টিফাইড। বাট আমার ফ্যামিলি তো বেয়ার করার ক্ষমতা নাই, তাই না? তো সে আমাকে যেই খরচটা মান্থলি দিত, আমি ডিবিবিএল থেকে একটা স্কলারশিপ পাইতাম, ডিবিবিএল থেকে স্কলারশিপ দেয় এসএসসি এসএসসিতে ওইটা, এবং সে আমাকে যে কস্টটা দিত, এটা দেওয়ার পর আমার সমস্ত খরচ চালিয়ে মান্থলি হাত খরচ চালানোর টাকা থাকতে হচ্ছে 100 থেকে 200 টাকা। 100 থেকে 200 টাকা হাত খরচ মান্থলি। আমি প্রায় 4 থেকে 5 মাস এই 100 থেকে 200 টাকা হাত খরচে চলছি, 4 থেকে 5 মাস। এবং তারপরে এই জায়গা থেকে এভাবে স্ট্রাগল করে পরবর্তীতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফ্যামিলি একটু ভালো হয়, সে ওই সাপোর্টটা দিতে পারে। তারপরে প্রপার একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে দেখা যায় যে আমার এইচএসসি লাইফটা পার হয়। অ্যাডমিশনের সময় যে আমি আবারও ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপে পড়ি, এবং আমার মনে আছে হয়তো আমার বাবা, আমার মা, তারা কিছু টাকা অন্য থেকে ধার নিয়ে, ধার মানে নর্মাল ধার না কিন্তু না, সুদের উপর গ্রামে যেগুলো চলে, এইগুলা নিয়ে আমাকে কোচিং করাইছে। এই বোঝা, এই মানসিক প্রেশার মাথায় নিয়ে আমি কিন্তু অ্যাডমিশন টেস্ট দিছি, বুঝছো? এবং আমার এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বেশ কিছু মিস্টেক্স ছিল। সেই মিস্টেক্সগুলা করার কারণে আমার বুয়েটে চান্স হয়নি। কিন্তু আমি যে জায়গায় চান্স পাইছি আলহামদুলিল্লাহ আমার জন্য ঠিকঠাক। আমি যেই জন্য আমার এই গল্পটা তোমাদের বলতেছি, ওই যে মোমেন্টটা ছিল, আমি যে কি পরিমাণ মানসিক প্রেশারের ভিতর দিয়ে গেছি তোমাদের আমি বলে বুঝাইতে পারবো না। সো ওই মানসিক প্রেশারের ভিতরে যখন আমার কয়েকটা জায়গাতে চান্স মিস গেল, তখন আমি ফুললি বিধ্বস্ত, ডিপ্রেসড। ওই মোমেন্টে আমি আমার বাসায় ফোন দিয়ে বলতেছি যে আমার সুইসাইডাল থটস আসতেছে মাথায়, আমার আব্বুকে বলতেছি। তো আমার আব্বু দর্জি হলেও উনি খুবই স্বশিক্ষিত একজন মানুষ। আমি যে পাবলিক স্পিকিং করতেছি না, তোমাদের সামনে কথা বলতেছি না, পুরাটা শিখছি আমি ওনাকে দেখে। উনি একজন খুবই ভালো পাবলিক স্পিকার। সো ওনার থেকে ছোটবেলা থেকে আস্তে আস্তে ওয়েল ফার্নিশড হয়েছি। সো উনি আমাকে ওই দিন একটা কথা বললো, দেখো তুমি হয়তো তোমার লাইফ নিয়ে একটা প্ল্যান করছো, এক্সপেকটেশন রাখছো, সেই এক্সপেকটেশনটা সামহাউ ফিল আপ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলার তোমাকে নিয়ে একটা বৃহত্তর প্ল্যান আছে। তুমি আজকে এটা টের পাচ্ছ না, এই জায়গা থেকে তুমি যখন সামনে আগায় যাবা, আস্তে আস্তে আগাইতে একটা পর্যায়ে যে তুমি লাইফে কিছু না কিছু করবা, তোমার লাইফে কিছু না কিছু ভালো হবে। সেই দিন যখন তুমি একটা প্রপার জায়গায় পৌঁছায় যাবা, তুমি তখন তোমার নিজের ব্যাক সাইডের এই অবস্থানের এই চিন্তাকে যদি ওই সময় দেখো, তাহলে দেখবা তোমার নিজের উপর হাসি পাচ্ছে যে তুমি এরকম চিন্তা করতা, তোমার এইটুকু কারণে হচ্ছে এরকম সুইসাইডাল থটস আসতেছিল। আমি এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে গেছি, এবং বিলিভ মি, ওই যে কয়েকটা লাইন আমার আব্বুর, আমার ওই জায়গায় লাইফ চেঞ্জিং ছিল। ওই দিন যদি আমি কোনো উল্টাপাল্টা ডিসিশন নিতাম, আমি বর্তমানে যে লাইফটা লিড করতেছি, আমার ফ্যামিলিকে আমি যে পরিমাণ সাপোর্ট দিতে পারি, এর কিছুই আমি দিতে পারতাম না, আমার এই সুন্দর লাইফটা আমি পেতামই না। সো ওই দিন আমি আমার আব্বুর কথা শুনে নিজেকে বোঝাইছি। আমি আমার অ্যাডমিশন টেস্টে যেই রেজাল্ট আসছে ওটা মেনে নিছি, আল্লাহ তাআলার
একটা বৃহত্তর প্ল্যান ভেবে, এবং আমি ওই দিন প্রতিজ্ঞা করছি যে আই উইল বি দ্য স্মার্টেস্ট পারসন, যাতে আমার ফার্দার ক্যারিয়ারে যা যা আমার করা প্রয়োজন প্রত্যেকটা ডিসিশন আমি যেন ঠিক নিই, যেন ওই জায়গাতে ওই ডিসিশনগুলোর কারণে কোনো কারণে আমার রিগ্রেট না আসে। সো ওই জায়গাতে আমি আস্তে 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 যে ডিসিশনগুলো নিছি সেই ডিসিশনের কারণে, ছোট ছোট কাজগুলো করার কারণে আমি আজকে এই জায়গায় আসছি এবং তোমাদের সামনে আজকে আমি ক্যান্টনমেন্ট কলেজে স্পিচ দিতেছি। সো এটা হচ্ছে আমার জার্নি ছিল। আই গেস তোমাদের ভিতরে অনেকেই থাকবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ভিতর দিয়ে যাচ্ছ খারাপ, যারা ফ্যামিলি প্রবলেমসের ভিতর দিয়ে যাচ্ছ, যারা মেন্টাল ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছ। তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যদি নিজেকে শক্ত করে একবার সফল হয়ে যেতে পারো, তুমি যখন ইনকাম করতে শিখবা তখন দেখবা তোমার ফ্যামিলির 90% প্রবলেম তুমি একাই সলভ করে দিছো। একটা দরিদ্র পরিবারের সবচেয়ে বড় প্রবলেম হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম, ওইটা থেকেই অন্যান্য প্রবলেম শুরু হয়। সো তুমি যদি একবার ওই জায়গাতে পৌঁছাইতে পারো যে জায়গা থেকে তুমি তোমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারতেছো, ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে পারতেছো, দেখবো তোমার ফ্যামিলির 90% প্রবলেম তুমি সলভ করে দিছো। এবং তোমার ফ্যামিলির ভিতর যেই প্রবলেমগুলো চলতেছে, আব্বুর সাথে আম্মুর, ভাইয়ের সাথে বোনের বিভিন্ন প্রবলেম, তোমার আব্বুর সাথে তোমার চাচার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এইসব প্রবলেম সব সলিউশন হয়ে গেছে, কারণ তোমার বাড়িতে এখন আর টাকা পয়সার প্রবলেম নাই, তুমি ওয়েল এডুকেটেড, তুমি ভালো একটা জায়গায় গেছো, তুমি প্রপারলি থিঙ্ক করতে পারো, ফ্যামিলি প্রবলেম হইলে তুমি সাজেশন দিতে পারো, ওই জিনিসপত্রগুলো অর্গানাইজড হয়ে যায়। সো তোমরা যদি লাইফে কেউ কোনো প্রবলেমে থাকো, জাস্ট নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের মেধার উপর বিশ্বাস রাখো, সামনে আগাও, একদিন তুমি ভালো কিছু না কিছু করবাই। আর ওই দিন তুমি দেখবা তোমার মাধ্যমে তোমার পুরো পরিবার গুছিয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি এখন নিই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা এখন করতে পারো, মাইক্রোফোন যাচ্ছে। সো প্রশ্ন করলে কয়েকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো, হয়তো খুব বেশিক্ষণ সময় নেই এবং খুব বেশি ব্যাখ্যাও দিতে পারবো না, যতটা দেওয়া মানে পসিবল আর কি। আচ্ছা, প্রশ্ন আছে কারোর? হাত তুলো। ওয়ালাইকুম সালাম। বলতেছিলাম যে আপনি যে বললেন আপনার কিছু মিস্টেক্সের কারণে আপনি বুয়েটে চান্স পান নাই, সেই মিস্টেক্সগুলো যদি আমাদের একটু ধরা দিতে পারতেন একটু সুবিধা হতো। ওকে, মিস্টেক্সগুলো বলার আগে আমি বলি, আমি আজকে যেই জায়গাতে আসছি, এই জায়গাতে আসার পিছে আমার কলেজের যে কি পরিমাণ কন্ট্রিবিউশন এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তুমি যেমন প্রশ্ন করলে না দাঁড়ায়, মঞ্চে আসে যদি কিছু হইতো, কেউ যদি প্রশ্ন করতো, সবার আগে আমি হাত তুলতাম। এবং আমাদের সময় প্রিন্সিপাল ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রাব্বি আহসান স্যার, উনি এখন এখানে তো নাই, অন্য জায়গায় আছেন এবং আরো হাই র্যাঙ্কে আছেন। সো ওনার প্রত্যেকটা সেমিনারে আমি একটা কনস্ট্যান্ট পারসন যে প্রশ্ন করবি, ঠিক আছে। সো আমি প্রচুর পরিমাণে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস করতাম ফার্স্ট ইয়ারে এবং অনেক কিছুতে অ্যাক্টিভ ছিলাম, আমি প্রিফেক্টও ছিলাম এই সেকশনে। তো পরে এই যে পাবলিক স্পিকিং, কনফিডেন্স, এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করা, চান্স পাওয়ার পরে আমাকে হিউজ পরিমাণে হেল্প করছে আমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য। আমি উদ্ভাসে প্রথম ডেমোতেই সিলেক্ট হয়ে টিচার হয়ে যাই ফার্স্ট ইয়ারে, এবং ডেমোতে আমার পারফরমেন্স দেখে ওরা প্রথম দিনই আমাকে ভার্সিটি কতে ক্লাসে দিয়ে দেয়। বেসিক্যালি ওরা টিচার নেওয়ার পর প্রথমে একাডেমিক সেকশনে ক্লাস দেয়, কিন্তু আমার কনফিডেন্স, আমার ওয়ে অফ স্পিকিং এগুলো দেখে একবারেই তোমার হচ্ছে অ্যাডমিশনে ক্লাস দিয়ে দেয়। এইটা আমি পাইছি আমার কলেজ থেকে, আমি কলেজ থেকে গেইন করে গেছি। এবার যদি বলো যে ভাই তাহলে কলেজ থেকে এটা গেইন করে গেছেন, আপনি হারাইছেন কি? ফার্স্ট ইয়ারে আমি কিন্তু কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস বেশি করছি। এবার আমি বলছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সিলেবাস কিন্তু আমাদের সেম, অ্যামাউন্ট অফ সিলেবাস সেম। সো তুমি যদি ফার্স্ট ইয়ারে সিলেবাস যেটা আছে এই জায়গাতে কিছু হারাও, তোমাকে কিছু স্যাক্রিফাইসও করা লাগবে। বুঝতে পারছো জিনিসটা? এটা ছিল আমার ফার্স্ট মিস্টেক। 2 নাম্বার মিস্টেক, সেকেন্ড ইয়ারে যে আই ট্রাইড মাই বেস্ট, আমি কাম ব্যাক করবো, সব কভার করবো। ওই সময় আমি কোয়ান্টিটির দিকে ফোকাস করছি, কোয়ালিটির দিকে না। ফলে আমি সব করছি, সব টপিক আমার কভার হয়েছে, সব বেসিক আমি বুঝি। পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাই, কোনটা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার, সবই তো আমার জানা লাগে এবং সেম লাগে, কারণ আমি অ্যাকুরেট না, আমি শার্প ফোকাস করি নাই।
এবং আমি ওই লেভেলে প্র্যাকটিস করি নাই। সো প্র্যাকটিসের অভাব থাকার কারণে প্রচুর পরিমাণে ক্যালকুলেশন মিস্টেক্স ছিল, বুঝতে পারছো? এবং আমি যখন লাস্ট পরীক্ষা দিই, আমার লাস্ট পরীক্ষা ছিল, আমি 7টা মতো পরীক্ষা দিয়েছিলাম, লাস্ট পরীক্ষা ছিল বুটেক্সের পরীক্ষার আগে আমার রুয়েটে ভালো পজিশন চলে আসছিল, আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি রুয়েটে যে ভর্তি হব। তো যেহেতু আমি রুয়েটে যে ভর্তি হব ডিসিশন নিয়ে ফেলছি, এখন আমার আর পড়াশোনা নাই। তো আমি গ্রামে চলে গেছি, গ্রামে যে আমি এলাকাতে বললামই তো ভালো স্টুডেন্ট বলে একটু পরিচিত ছিলাম, তো আমি গ্রামে যাওয়ার সাথে সাথে আমার কাছে পড়বে বলে পোলাপান হাজির হয়ে গেছে। সো 9, 10, 11, 12 4টা ব্যাচ তৈরি হয়ে গেল। এবার যেদিন আমি গ্রামে গেছি তো 2-3 দিনের ভিতরে ব্যাচ তৈরি হয়ে গেল, ওদের আমি পড়ানো শুরু করলাম। সো বুটেক্সের পরীক্ষা 1 মাস পরে ছিল, ওই 1 মাস আমি ওদেরকে পড়াইছি 9, 10, 11, 12 সিলেবাস। আমি ওই পড়ানোর সময় প্রত্যেকটা ম্যাথ ওদের ধরে ধরে করাইতাম না, প্রত্যেকটা জিনিসপত্র ওদের বোঝাইতাম না, ওই 1 মাসে আমার ক্যালকুলেশনগুলো কারেক্ট হয়ে গেছিল। বুটেক্সে যখন আমি পরীক্ষা দিই, বুটেক্সের পরীক্ষার সময় ওই 1 মাসে আমি কিন্তু একটা বইতেও হাত দিই নাই, খালি ওদের পড়াইছি। পরীক্ষাও দিতে গেছিলাম, ল্যাপটপ কিনতে যাই। আমি যেহেতু রুয়েটে চান্স পাইছি, একটা ভালো সাবজেক্টে চান্স আসছে, আব্বু কিছু টাকা ম্যানেজ করছিল, আমার কাছে কিছু স্কলারশিপের টাকা ছিল, দুইটা মিলাই আমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে গেছিলাম ঢাকা শহরে। ঢাকাতে ল্যাপটপ কিনতে যে পরের দিন পরীক্ষাটা দিছিলাম, পরীক্ষার হলে যে দেখি আমার সব কোশ্চেন কমন। এবং ওই দিন মাথায় আমার একটাই জিনিস ছিল খেয়াল, যে আমি আজকে ক্যালকুলেশন মিস্টেক্স করবো না, যে কয়টা কোশ্চেন পড়বো আমি ক্যালকুলেশন মিস্টেক্স না করে করবো। এবং ওই দিন আমি ক্যালকুলেশন মিস্টেক্স না করে আসছিলাম যতগুলো আমি পারি। ওই জায়গাতে আমার পজিশন সবচেয়ে ভালো আসছিল, 478 আসছিল। এখনো পর্যন্ত যত জায়গায় পরীক্ষা দিচ্ছি এটা টপ, বুঝতে পারছি? তো ওই যে জিনিসটা, ওটা আমার ওই 1 মাসের ক্যালকুলেশনের কারণে। সো কয়েকটা জিনিস, একটা হচ্ছে তুমি যদি স্যাক্রিফাইস করো কোনো দিকে, তোমাকে কোনো কিছু দিকে হারানো লাগবে, বুঝতে পারছো? মানে ধরো তুমি কিছু পাইতে চাচ্ছ, তাহলে ওই টাইমটা তো তোমার লিমিটেড, তাহলে কিছু জিনিস তুমি হারাচ্ছ, এটা তোমাকে মেনে নেওয়া লাগবে, বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি এইচএসসি কোচিং ক্লাসে একটা স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে। তো আমাদের টেস্ট পরীক্ষা দেওয়ার আছে, তো আমার সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কি মানে টেস্ট পরীক্ষার পরে, আমি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো টেস্ট পরীক্ষার পর আমার কি বাজারে প্রি ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে ওইগুলো করা উচিত, নাকি এইচএসসির জন্যই বারবার বই পড়া উচিত? আমাকে যদি জিজ্ঞেস করো, আমি পার্সোনালি বলবো যে প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে যাওয়ার দরকার নেই, তুমি ফুললি এইচএসসিতে ফোকাস করো। ইঞ্জিনিয়ারিং ব্যাচ যেটা আসবে ওইটাতে ভর্তি হলেই হবে। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এডুকেশন কিন্তু একটা বিজনেস, আর বিজনেসে কিন্তু মার্কেটিংও আছে। আর মার্কেটিংয়ের পাশাপাশি, মার্কেটিং কিসের করে বলো তো? প্রোডাক্টের করে। সো দেখো, সবাই বাজারে সেম কোর্স বিক্রি করতেছে, তাহলে মার্কেট থেকে টাকা তো তুলে আনতে হবে। টাকা তোলার জন্য একটা সিস্টেম হচ্ছে এগুলা কোর্স। তুমি 2 বছর আগেও ফাইনাল ডিভিশন ব্যাচ বলে কোনো ব্যাচ পাইছিলাম? এখন দেখবা ফাইনাল ডিভিশন ব্যাচে একটা কোর্সে 10,000 ভর্তি হয়, একটা কোর্সে 5,000 ভর্তি হয়, 7,000 ভর্তি হয়। এই কনসেপ্টটা আসছে রিসেন্ট। কারণ কি, এই কনসেপ্টটাতে, এই সিনারিওটা বোঝানোর জন্য তোমাদের একটা ক্যালকুলেশন বলি। এডুকেশন কোচিং এর যে মার্কেটটা আছে, এটা কিন্তু কোটি টাকার বিজনেস, তাই না? অফলাইন যে কোচিংটা আছে এটার প্রাইস সবচেয়ে বেশি, এবং এখানে তুমি যদি ক্যালকুলেশন করো মোটামুটি 50 থেকে 70 কোটি টাকার বিজনেস, জাস্ট একটা ব্যাচের অ্যাডমিশন কোচিং দিয়ে। অনলাইনে যারা পড়ায়, অনলাইন বিজনেসে অনলাইনে যে কোর্স প্রাইস, এটা দিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে মোটামুটি এটা অনলাইন বিজনেসটাই মোটামুটি 20 কোটি টাকার বিজনেস। এবার এই যে 20 কোটি টাকার বিজনেস, এসিএস এ চিন্তা করো, ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা ওরা ছাড়ছে, এটাতে কেউ এখনো ক্লাস শুরু করছে? ভর্তি হয়েছে কত? হ্যাঁ, 7 থেকে 8,000 ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, 8,000 ভর্তি হয়ে গেছে। কোর্স ফি হচ্ছে 2250 টাকা। ক্যালকুলেশন করো, দেখো অলরেডি ওরা উইদাউট এনি ক্লাস প্রায় 1.5 কোটি টাকার উপরে ইনকাম করে ফেলছে, উইদাউট এনি ক্লাস, কোনো ক্লাসই নেয় নাই। সো এটা একটা নিউ প্রোডাক্ট যেটা তোমাদের দেওয়া হচ্ছে। অবভিয়াসলি তোমরা এটা থেকে বেনিফিট পাবা, কিন্তু এরকম প্রোডাক্ট কিন্তু অনেক আছে। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি কোন প্রোডাক্টটা নিবা আর কোন প্রোডাক্টটা নিবা না, কোনটা তোমার জন্য আসলে প্রয়োজনীয়, কোনটা তোমার জন্য আসলে প্রয়োজনীয় না। যেই ছেলেটা ফার্স্ট ইয়ার থেকে একদম প্রপারলি পড়াশোনা করছে, যার সিলেবাস কমপ্লিট, যে এইচএসসির জন্য প্রিপারেশন নিয়ে ফেলছে, ও এখন যে কোনো এইচএসসি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিলে একদম 90% মার্ক পায়, 95% মার্ক পায়, ওর কিন্তু প্রিপারেশন কমপ্লিট। ও
ও যদি এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য একটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চায়, কোথাও ভর্তি হয়ে ক্লাস করতে চায় বা একা একা কোশ্চেন ব্যাংক সলিউশন করতে চায়, ওর জন্য কিন্তু এটা পারফেক্ট। বাট তোমার জন্য কি পারফেক্ট? তুমি আগে মডেল টেস্ট দাও, এইচএসসির মার্ক কেমন আসে সেটা একটু দেখো, এমসিকিউতে মার্ক কেমন আসছে সেটা দেখো, তোমার পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্ক কেমন আসছে সেটা দেখো, কারণ এটার উপর ডিপেন্ড করে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা। এগুলো অ্যানালাইসিস করে তোমার যদি মনে হয় যে না তুমি এখনই ইঞ্জিনিয়ারিং এর এই কনসেপ্টগুলো মাথায় নেওয়ার জন্য প্রিপেয়ার্ড, দেন যাও। না হলে ওইগুলো তোমাকে মাথা নষ্ট করে দিবে, পরবর্তীতে তোমার এইচএসসিতে খারাপ হবে, তুমি প্রি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষায় বসতে পারবা না। বুঝতে পারছো জিনিসটা? আই গেস আর কোনো কোশ্চেন নাই? আচ্ছা আচ্ছা, আমাদের সময় শেষের দিকে আমরা 2টা কোশ্চেন দিব, জাস্ট 2টাই শেষ। হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি যে রুটিনের বিষয়ে যেটা বললেন, এই রুটিন তো করা হয় এবং সেটা কিছুদিন মেইনটেইন হয় যেমন 1 সপ্তাহ, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সেই রুটিনগুলো আবার এলোমেলো হয়ে যায়। তো এই বিষয়ে একটু কিছু যদি বলতেন। দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা তোমার একার প্রবলেম না, পৃথিবীতে যত স্টুডেন্ট আছে সবার সেম প্রবলেম, আমারও সেম প্রবলেম। তো লাইফে রিস্টার্ট বলে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, রিস্টার্ট। ধরো তুমি একটা রুটিন করছো, সেটা 1 সপ্তাহ মেনটেন করছো, 1 সপ্তাহ মেনটেনের পরে তোমার ওই রুটিনটার ফলো করা হচ্ছে না, সো ইউ নিড এ ব্রেক। একটা 1 দিনের ব্রেক নাও, 2 ঘন্টার ব্রেক নাও বা 3 ঘন্টার ব্রেক নাও, যেটা তোমার জন্য ফিজিবল, যেটা তোমাকে ক্ষতি করবে না। এবং ওই ব্রেক টাইমে তোমার সবচেয়ে পছন্দের একটা কাজ করো। এমন হইতে পারে তোমার একটা এক্সট্রা বই পড়া পছন্দের কাজ, তোমার বাইরে খাইতে যাওয়া পছন্দের কাজ, বা কোনো একটা প্রাকৃতিক পরিবেশে যে ঘুরতে যাওয়া পছন্দের কাজ। ওই যে পছন্দের কাজটা তুমি যখন করবা, ওই 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা টাইম, ওই সময় তুমি আর কিচ্ছু চিন্তা করবে না, পড়াশোনা নিয়ে কোনো প্যানিক করবে না, একদম কিচ্ছু করবে না। কিচ্ছু না করে ওই সময়টা জাস্ট নিজেকে দিবা, দিয়ে একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসবা। নিয়ে এসে বাসায় এসে প্রথম যে কাজটা করবা, তোমার টেবিলটা গোছাবা। খেয়াল করে দেখবা এই রুটিনটা মেনটেন করতে করতে তোমার টেবিলটা সবচেয়ে বেশি অগোছালো হয়ে আছে। আর টেবিল যেহেতু এত গোছালো, সব বই তোমার টেবিলে আছে, তোমার মাথায় খালি এটা চিন্তা হয় এটা পড়বো না এটা পড়বো, এটা গ্যাপ হয়েছে ওইটা গ্যাপ হয়েছে, এই টপিক পারি না। ফলে তুমি এত পরিমাণ কনফিউজড হয়ে যাও যে রুটিন মেনটেন না করে তুমি এলোমেলো হয়ে যাও। সো বাসায় এসে কি করবা, টেবিলের উপর থেকে সব বই নামিয়ে টেবিলটাকে আগে অর্গানাইজ করবা। করার পরে তোমার রুটিন অনুযায়ী যেই বইটা তোমার পড়া উচিত খালি সেটা টেবিলের উপর রাখবা, রেখে ওইটা পড়া শুরু করবা। ওইটা শেষ হবে, শেষ করার পর তারপরে আবার নতুন বই পড়বা। ঠিক আছে? টেবিলের উপরটা ফাঁকা রাখলে দেখবা তোমার ডিস্ট্রাকশন আসতেছে না, অন্য টপিকগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে না। আর আগে যে কথাগুলো বলছি, শার্প ফোকাস, কনসিস্টেন্সি, তারপরে মোটিভেশন, ডিস্ট্রাকশন, ডিপ্রেশন, এইগুলা এই জায়গাতে তোমাকে ইনকর্পোরেট করতে হবে এই রুটিনটা মেইনটেনের জন্য। সো ওই কথাগুলো রিপিট করতেছি না, কেমন? থ্যাংক ইউ স্যার। এটা লাস্ট কোশ্চেন, এটা লাস্ট, যে কোনো একজন। শুভ অপরাহ্ন ভাইয়া। শুভ অপরাহ্ন। আমার প্রশ্ন হলো যে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আমরা অনলাইন কোচিং করবো নাকি অফলাইন কোচিংটা আমি কোনটাকে প্রিফার করি বেশি? চমৎকার একটা প্রশ্ন। তুমি যেটা থেকে নিজে বেনিফিটেড হবা সেটাই যাবা, ডিপেন্ডস অন ইউ। এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, টিচারদের সাথেও কথা হয়েছিল আমার, এবং আমি এই জায়গাতে কি প্রেফার করি তোমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। দেখো, তোমার জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে তোমার বোঝার প্যাটার্ন কি সেটা অ্যানালাইসিস করা। তুমি দেখা যাচ্ছে যে অফলাইন ক্লাসে ভালো বুঝো, টিচার যদি অফলাইনে তোমার সামনে এসে পড়ায়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, এগুলো তোমাকে অনেক মোটিভেটেড করে, তুমি টপিকটা ভালো করে ধরতে পারো এবং বাসায় গেলে তোমার মনে থাকে। তাহলে তোমার জন্য কিন্তু অফলাইন ক্লাস বেস্ট। তুমি অনলাইনে গেলে বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাও, ক্লাস করতে করতে বিভিন্ন মেসেজ আসে, এই প্রবলেম সেই প্রবলেম, মেইনটেন হয় না। সো অনলাইন তোমার জন্য বেস্ট না। কিন্তু একজন আছে যে অফলাইনে পড়তে গেলে ক্লাসের সব জিনিস তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু সে বুঝতে পারতেছে না, টিচারের কোনো কিছু সে মাথায় ঢুকাইতে পারতেছে না, কিন্তু বাসায় বসে মোবাইল দিয়ে সে যখন পড়ে, একটা টপিক টিচার পড়াই দিছে, একটু আগায় গেছে, ও বুঝে নাই, ও ভিডিওটা পজ করে আবার রিপিট করছে,
সেকেন্ডবার বুঝে ফেলছে। সো অনলাইনে কিছু সুবিধা আছে, অফলাইনে কিছু সুবিধা আছে। তোমার সাথে কোন সুবিধা অসুবিধাগুলো পারফেক্টলি ম্যাচ করে এটা তুমি অ্যানালাইসিস করবা, করে তারপরে নিবা। আমি যখন পরীক্ষা দিছি, আমার ব্যাচ যারা চান্স পাইছে তাদের সময় তো অনলাইন ছিল না, আমরা কি চান্স পাইনি? পাইছি তো। সো এটা ডিপেন্ডস অন ইউ যে তুমি তোমার টাইমটাকে কিভাবে কাজে লাগাচ্ছ। তোমার জন্য যদি অফলাইন বেস্ট হয়, গো অন অফলাইন। তোমার জন্য যদি অনলাইন বেস্ট হয়, গো অন অনলাইন। তবে যেটাই করো তুমি ট্র্যাক করবা যে তোমার প্রোগ্রেস কতটুকু হচ্ছে, কোথায় তুমি বুঝতেছো, তুমি কোথায় বুঝতেছো না, কতটুকু তোমার পড়া দরকার সেটুকু তোমার হচ্ছে কিনা। আগে একটা কথা বলছিলাম, মনে করে দেখো যে তোমাকে ফাইনাল রেজাল্টের দিকে ফোকাস না করে প্রসেসের দিকে ফোকাস করতে হবে। প্রসেস মানে প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করা, স্টেপ বাই স্টেপ। সো প্রসেসটা ঠিক আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। যদি তোমার প্রসেসটা অনলাইনে ঠিক থাকে তাহলে অনলাইন, যদি অফলাইনে ঠিক থাকে তাহলে অফলাইন। ঠিক আছে? ওকে, আই গেস আমরা ডান। থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত ক্যান্টনমেন্ট কলেজ যশোরের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং মাই ডিয়ার স্টুডেন্টস, অবভিয়াসলি যখন আমি ওয়ান সাইড সে মাই ডিয়ার স্টুডেন্টস, এটার মধ্যে আমাদের মিল্টনও সম্পৃক্ত, অন্তর্ভুক্ত। শুভ অপরাহ্ন। সবাই কি নিজেদের মধ্যে কথা শেষ হয়েছে? সো আমরা আগামী 2 মিনিট, আই উইল নট টেক মোর দেন 2 মিনিটস, একটু শুনবো। সর্বপ্রথম একটা উক্তি দিয়ে শুরু করি যে আমরা বলা আছে একটা উক্তিতে, মানুষ তার অসাধারণ কাজগুলো শক্তি বা বল দ্বারা করতে পারে না, তার জন্য দরকার হয় অসীম ধৈর্য। তো আমি জানি না, আমি ওখানে বসে শুনছিলাম মিল্টন ক্যান সে যে কতটা ধৈর্য নিয়ে শিক্ষার্থীরা আজকে তোমার কথাটা শুনেছে। বাট আমি বিশ্বাস করি এবং দেখেছি যে তোমরা সকলে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে কথাগুলো শুনেছ। আর যারা ধৈর্য হারা হয়েছ, কিছুক্ষণ আগে আটক হয়েছে পেছনের গেট দিয়ে বের হওয়ার সময়, সো তাদের আসলে গতিটা কোথায় বা কোথায় গিয়ে ল্যান্ড আপ করবে, এটা আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে। বেশ কিছুদিন ধরে আমি চিন্তা করছিলাম যে আমাদের আসলে এক্স স্টুডেন্ট বা আমাদের এমন মোটিভেশন দরকার যে যেটা আমাদের লাইফকে একটা স্পার্ক দিবে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রতিটি মুহূর্তটাকে চেঞ্জ করার জন্য উইল জাস্ট টেক ওথ। আমরা একটা পথের মধ্য দিয়ে হাঁটছি, বা যদি চোখ বন্ধ করে হাঁটি তাহলে আমি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবো না। বাট আমাকে যদি কেউ একজন পথ দেখিয়ে দেয় তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছানোটা আমার জন্য সহজতর হবে। কিন্তু আমি তখনও চোখ বন্ধ করে যদি হাঁটি আর যে আমাকে পথ দেখিয়ে দিল তার প্রত্যেকটা কথা শুনে যদি আমি নিজের ম্যাপটা না ড্র করি তাহলে কিন্তু আবার গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো আজকে তোমরা জানো যে মিল্টনের বিষয় কি তোমরা জেনেছো? মিল্টন 19 সালের ব্যাচের শিক্ষার্থী এবং টুয়েক্সের সে ঢাকা থেকে এসেছে। Am I right? You have come from Dhaka. ঢাকা থেকে এসেছে শুধু তোমাদেরকে বলার জন্য, তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। সবাইকে আমি বলবো, স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে করতালি দিবে শিক্ষার্থী এই ইয়েটা। থ্যাংক ইউ ভেরি মাচ মিল্টন। বসো। থ্যাংক ইউ ভেরি মাচ মিল্টন ফর ইউর এক্সট্রাঅর্ডিনারি সাপোর্ট। এবং তুমি যে কষ্টটা করে আমাদের শিক্ষার্থীদের জন্য আজকে দিনটা বের করে নিয়ে এসেছো, আমরা সত্যি তোমাকে নিয়ে গর্বিত। দেখো যে সবাই অ্যাকচুয়াল পয়েন্টগুলো পায় না। যেমন মিল্টনের কয়েকটা খুব ভালো দিক আছে বা যেটার সাথেও অ্যাসোসিয়েটেড। নাম্বার 1, সে উদ্ভাসে ক্লাস করাতো। তো আমরা জানি যে উদ্ভাস যে কোচিংগুলো হয়, যেখানে যারা কাজ করে তারা ভর্তি রিলেটেড সার্বক্ষণিক চিন্তা ভাবনা করে। এখন আমরা যদি একটা প্রশ্ন করি সেটা কতখানি আসলে ভর্তি পরীক্ষার জন্য সহায়ক হবে সেটা একটা কোয়েশ্চেন মার্ক। আবার যদি মিল্টন বা ওর মতো যারা অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন করবে তাদের অবশ্যই একটা পার্থক্য ক্রিয়েট হবে, হবে না? হবে।
সেকেন্ড দেখো যে সে 10 মিনিট স্কুল বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড, স্টুডেন্টরা এই মুখী, এই 10 মিনিট স্কুলের সাথে সে সম্পৃক্ত ছিল। তো হি ইজ এ বিগ অ্যাসেট ফর আস। ঠিক আছে, তো আজকে আমি এই ওয়েটিং রুমে বসে আমি কাজ করছিলাম এবং মিল্টনের কথাগুলো শুনছিলাম। শুনতে শুনতে যেমন একটা জিনিস আমার খুব মনে দাগ কেটেছে যে আমরা আসলে আমি আমার লাইফেও ইট ইজ সেম ফর মি। আজকে আমি প্রিন্সিপাল, বাট একসময় তো আমি তোমাদের মতো শিক্ষার্থীও ছিলাম, আজও শিক্ষার্থীর জীবনে কোনো শেষ নাই, আমৃত্যু। প্রতিবারে মনে হয় যে টেবিলটা গোছানো দরকার, যখন টেবিলে থরে থরে অনেকগুলো বই সাজানো থাকে তখন আসলে মনে হয় ওরে বাবা এত মোটা মোটা বই, কোনটা ফেলে কোনটা পড়ব, তাই না? সো ইট ইজ ট্রু যে মাঝে মাঝে আমাদেরকে রিস্টার্ট দেওয়াটা খুব দরকার। আমাদের মিলিটারি ভাষায়, সামরিক ভাষায় একটা কথা আছে, পাওয়ার ন্যাপ। এটার মানে কি কেউ বোঝো? পাওয়ার ন্যাপ মানে তুমি অনেক কষ্ট করছো, তোমার শরীর মন একটা বিশ্রামের, একটা ব্রেকের প্রয়োজন হয়, এবং আমরা বলি যে 10 মিনিট চোখ বন্ধ পাওয়ার ন্যাপ। জাপানে দেখবা স্টুডেন্টদেরকে বাই অর্ডার ঘুমাতে বলা হয় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট টেক পাওয়ার ন্যাপ। বয়স ভেদে এটাকে বিভাজন করা হয়। কেন? তোমার মনকে কনসেন্ট্রেট করার জন্য, তোমার শরীরকে রেডি করার জন্য। আমাদেরকে খুব বেশি টানা পড়তেও পড়া হবে না, তাহলে কিন্তু পড়ার কিছুই হবে না। আবার সারাদিন আমি পড়লাম, আউটসাইড কোনো নলেজ থাকলো না, সেটাও করা যাবে না। নিজের পছন্দগুলোকে জীবনের সাথে মিলিয়ে পড়াশোনা, নিজের শখ কম্বিনেশনে একটা ভালো এডুকেশনের আউটপুট হয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, বিকজ ইট হ্যাপেন উইথ মি অ্যাজ ওয়েল। আমরা খুব কমন, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, কালকে থেকেই পড়া শুরু করব, টুমরো নেভার কামস, কালকে থেকে পড়বো, যা হবার হয়েছে। আজকে আমি ঘুমাতে যাওয়ার আগে বলছি আমি কালকের থেকেই পড়বো, কিন্তু সেই কাল সকালে ঘুম থেকে উঠে বলে ঠিক আছে আর 5টা মিনিট ঘুমিয়ে নিয়ে সব গেটে লাইন ধরা যে স্যার আমি তো লেট, নাম নোট, তাই হয় না? সো নিজেকে সার্বক্ষণিক মোটিভেশন করাটা খুব ইম্পর্টেন্ট। সে পারে, আমি পারবো না কেন? আল্লাহ তো তাকেও তৈরি করেছে, আমাকেও তৈরি করেছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে মনোবল। মিল্টনের মতো ছেলেরা আছে, আবার দেখা গেছে যে স্যার আমি তো খুব কুকড়ে আছি, কিছু করতে পারছি না। আমি বিশ্বাস করি সবাই এক, শুধু জাগ্রত হওয়াটা খুব জরুরি।